সকালবেলা ব্রাশ করতে গিয়ে রক্ত পড়ছে, আর নর্মাল নর্মাল নয়, এটা বাড়ির অসুখের প্রথম ভাব। আমার যে হেলথ ইন্স্যুরেন্স আছে, যে প্রিমিয়ার আমি বাৎসরিক দিই, সেখানে দাঁতের কোনো ফেসিলিটি নেই। যে কোনো রিফাইন্ড সুগার টাইপের খাবার যদি দাঁতের উপরে থেকে যায়, সেটা পরিষ্কার না হয়। এই রুট ক্যানেল জিনিসটা কি এবং কিভাবে সাধারণ মানুষকে এটা হেল্প করে? মুখে ড্রাইনেস বেশি আছে, জল কম খাওয়া হচ্ছে, এটা একটা খারাপ মধ্যে বিশাল বড় কারণ। তাদের জন্য দাঁত ভালো রাখার পদ্ধতি। দিনে দুবার দাঁত মাজবো। অনেকের সমস্যা যে দাঁত হলুদ হয়ে যায়। মিষ্টি খেয়ে তাতে ক্যাভিটি হয়, মিষ্টিকে পরিষ্কার না করে তাতে অ্যান্টিবায়োটিক যেটা আমরা ব্যবহার করি সেটা এটা কিন্তু স্কেলিংটা কিন্তু অন্য পারপাস অন্য। মুখে দুর্গন্ধ হওয়া, কি ধরনের ট্রিটমেন্ট করছি এবং সেই ট্রিটমেন্টটা দাঁতে পোকা, ইনফ্যাক্ট টুথপেস্ট ছাড়াও চলে, মানে কতটা আর ডিপেন্ড করে কোন সিচুয়েশনের উপরে। ভ্রান্ত প্রশ্ন আসে যে ক্যান্সার হওয়ার চান্স কতটা, কোন কোন খাবার সত্যি দাঁতকে এফেক্ট করে, নষ্ট করে। ব্রাশ করতে গেলে পেস্টের সঙ্গে রক্ত পড়া এটা স্বাভাবিক নয়। রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি একবার করি, খুব সহজ প্রক্রিয়া, খুব ইজি। আর যদি দাঁতের ভেতর থেকে জিনিসটা কালো বা হলুদ বা খয়েরি, পেশেন্ট কোন স্টেজে আছে সেটা খুব ইম্পর্টেন্ট। তারা একটা লোহার একটা স্কেলিং টাইপের বা কিছু একটা বর্ম টাইপের লাগিয়ে রাখে। পেস্টের কি টেস্ট, পেস্টের কিরকম গন্ধ, পেস্টের কিরকম রং, অসুখ ঠিক করতে হলে যেখান থেকে হেল্প দরকার সেখান থেকে হেল্প। 2030-এর পরে আমরা জাপান অলরেডি রিসার্চ শুরু করেছি, এই অ্যাসিড গুলো যাদেরটাকে ভালোভাবে বই করবে আমি কোথায় কোথায় ব্যবহার করতে পারি না। প্রাইভেটে আসার দরকার নেই, এবং সেটা যতগুলো সিটি যে কোনো চিকিৎসারই তো ধাপ আছে, আর্লি সিমটম বলা হয় এগুলো। আর কিন্তু খুব একটা এফেক্ট আর লং টার্ম। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। এই পডকাস্ট একটু ব্যতিক্রমী পর্ব। আমরা এমন একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যা নিয়ে সাধারণ মানুষ হয়তো অনেকটা কম ভাবেন, কিন্তু বিষয়টি এতটা কি নেগলিজেবল আমার মনে হয় নয়। শরীরের অবিচ্ছেদ্য অংশ দাঁত। এই দাঁত নিয়েই আজকে আমাদের সঙ্গে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে উপস্থিত আছেন প্রখ্যাত এবং বিখ্যাত মাড়ি রোগ বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক ডাক্তার হিমাদ্রি চক্রবর্তী। স্যার, প্রথমে শিবম দাস পডকাস্টে স্বাগত। থ্যাংক ইউ, তুমি আমাকে দেখেছো। আমি অসহায় একটু গল্প করতে এলাম। স্যার, এমন একটা বিষয় যেটা আপনি বেছে নিয়েছেন আপনার পেশাদারি জীবনে এবং আমরা বিষয়টাকে অতটা গুরুত্ব দিই না, এটা কি আপনি স্যার ফিল করেছেন যে বাঙালি সমাজ ডাক্তারকে কোথাও গিয়ে বাকি বিভিন্ন অংশের থেকে একটু কম গুরুত্ব দেয়, কিন্তু এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের শরীরে? এবার আমি যখন ডাক্তারি পড়তে শুরু করলাম তখন তো ডেন্টিস্ট্রির ব্যাপারে অ্যাওয়ারনেস প্রায় ছিল না বলতে গেলে। আর তখন আমি দেখতাম যে কলকাতা শহরে দাঁতের ডাক্তার বলতে আমরা শুনতাম যে চীনের লোকেরা খুব ভালো দাঁতের ডাক্তার, এইরকম কনসেপ্ট ছিল। আমি সেই সময় থেকে ডেন্টিস্ট্রি পড়ছি, আর্লি 90s থেকে। তারপর ধাপে ধাপে এই লাস্ট 25-30 বছরে কিন্তু ডেন্টিস্ট্রি অ্যাওয়ারনেস বেশি। হ্যাঁ, তবে তুমি যেটা বলছো যে এটা সত্যি কথা যে আগের মতন অ্যাওয়ারনেস না থাকলেও সেটা বাড়লেও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে যতটা অ্যাওয়ারনেস আছে, শুধু দাঁত নয়, মুখের ভেতরটা সম্পর্কে লোকের অ্যাওয়ারনেস অতটা নয়। কিন্তু আশ্চর্য জিনিসটা হচ্ছে মুখটা কিন্তু আমরা প্রত্যেকদিন সকালে উঠে মোটামুটি সবাই তো দাঁত মাজি, দাঁত মাজার সময় হাত করলে আনার সময় দেখা যায়, কিন্তু ওই আমরা বলি প্রদীপের তলায় অন্ধকার, সেরকমই মুখটা এত কিছু হওয়ার পরেও মুখের ভিতর সম্পর্কে অ্যাওয়ারনেস কম। আসলে অ্যাওয়ারনেস কম ব্যাপারটা বলবো না, কারণ ডেন্টিস্ট্রির সাথে অনেক মিথ জড়িয়ে আছে। হয়তো আমরা গল্প করার সময় জানতে পারবো মিথ জড়িয়ে আছে। মানে আমার বিভিন্ন রিল হয়তো অনেক লোক দেখেছেন বিভিন্ন সময় নিয়মিত করে, তো সেক্ষেত্রে আমার প্রচুর জায়গায় কমেন্টস আসে যে তেল দিয়ে নুন দিয়ে দাঁত মাজতাম আগে, আমার দাদু বলতো সেটাই সবচেয়ে ভালো ছিল। আমরা বাঙালি হয়তো একটু নস্টালজিয়া ভিত্তিক জীবন যাপন করতে অভ্যস্ত, মানে আমরা স্বর্ণ যুগে এখনো পড়ে আছি। আমরা ছায়াছবি বলতে এখন উত্তম কুমার, সুজিত্তা সেন, আমরা পুরোনো দিনের জিনিস নিয়ে বাঁচতে ওই রোম্যান্টিসিজমটা বাঙালিরা খুব এনজয় করে। অতএব আমার দাদু তার বাবা ব্যবহার করতো, আমি যদি বলি নিম দাঁতন ব্যবহার করলে এই অসুবিধা, সেগুলো নিম দাঁতন না, আমাদের বাবলা গাছের দাঁতন। মানে বাঙালি একটু ইতিহাস নিয়ে বাঁচতে, স্মৃতি মেদুনতায় ডুবে থাকতে চায়। সেই জন্যই আমার মনে হয় যে সায়েন্স যতটা ফাস্ট এগোচ্ছে, আর ডেন্টিস্ট্রি তো খুব ফাস্ট এগোচ্ছে। গত
20-25 বছরের ডেন্টিস্ট্রি খুব ফাস্ট হচ্ছে, কারণ হুম। ডেন্টিস্ট্রি না মানে দাঁতের চিকিৎসা এখন ডিজিটালাইজেশন, এআই এত ফাস্ট ইনকর্পোরেশন হচ্ছে, আমাদের পক্ষে ডাক্তারদের পক্ষেই তাল মেলানো খুব মুশকিল হচ্ছে। সেক্ষেত্রে পেশেন্টদের তো একটা অসুবিধা হবে। আরেকটা কারণ যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের যে এডুকেশন সিস্টেম আছে তাতে দেখবে যে বেসিক স্বাস্থ্য সম্পর্কে শেখানো হয়। তুমিও পড়েছো, আমরা যখন লাইফ সায়েন্সের জীবন বিজ্ঞান পড়তাম, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়তাম, সেখানে পদ্ম ফুল, ব্যাঙের জীবনচক্র সমস্ত কিছু বলা হয়েছে, দাঁতের স্বাস্থ্যের ব্যাপারে কোথায় বলা হয়েছে। আরেকটা প্রবলেম এটা আমি এখন রিয়েলাইজ করি, সেটা হচ্ছে দেখো তোমার একটা অসুখ হবে, সেই অসুখটা যখন তুমি ট্রিটমেন্ট করাতে যাবে তখন তো একটা সরকারি হসপিটালে যদি সই নাও করায় একটা খরচা ব্যাপার আছে। সেজন্য আমাদের হেলথ কেয়ারের জন্য একটা ইন্স্যুরেন্সের সিস্টেম আছে। এবার ইন্স্যুরেন্স একটা যেটা হয়, আমি অনেকটা নিরাপদ বোধ করি খরচার ব্যাপারে, যেমন অনেকটা খরচা যাই লাগুক তার একটা বড় অংশ বা প্রায় পুরোটাই আমার বিমা থেকে চলে আসবে। আনফর্চুনেটলি ইন্ডিয়াতে ডেন্টাল ট্রিটমেন্টে কোনো ইন্স্যুরেন্স নেই, ঠিক, এবং সেটা হলেও খুব কম পার্সেন্টেজ অফ কেসে আছে, মানে কম পার্সেন্টেজ ইন দ্য সেন্স সেটা হচ্ছে যে খুব হাই প্রিমিয়াম শুদ্ধ বিমা নিলে তবেই সেগুলোতে ডেন্টিস্ট্রি ইনক্লুডেড, সবাই অতটা অ্যাফোর্ড করতে পারে না, সেই জন্য একটা প্রবলেম। আরেকটা হচ্ছে যারা ধরো সরকারি ট্রিটমেন্ট নেওয়ার মধ্যে আছে, ধরো যারা সরকারি চাকরি বাকরি করে তাদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন WBHS আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের CGHS আছে, এগুলোর জন্য তারা আসলে অনেকটা রিইম্বার্সমেন্ট পায়। কিন্তু প্রবলেমটা হলো এই গুলোতে ইনকর্পোরেট হতে গেলে আমি যদি মনে করি আমি এই CGHS বা WBHS এ আমি চিকিৎসা দেব, তার জন্য আমার যে ইনফ্রাস্ট্রাকচার, আমার যা প্যারাফার্নালিয়া, আমার যা নিয়ম কানুন রাখতে হবে, সেটা একজন ইন্ডিভিজুয়াল ডেন্টাল ডাক্তারের পক্ষে করা খুব ডিফিকাল্ট। এবার তুমি দেখবে চোখের ক্ষেত্রে আই হসপিটাল হয়েছে, ডেডিকেটেড ডেন্টাল হসপিটাল, সব আমি সরকারের বাইরে বলছি কটা হয়েছে, যতক্ষণ না বড় সেট আপ তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এই অ্যাক্রিডিটেশনগুলো করানো বড় ঝামেলা যাবে। এই এতগুলো ব্যারিয়ার আছে বলেই প্রবাবলি তুমি যেটা বলছো যে অ্যাওয়ারনেস কম। একটা ব্যাপারে যদি আমি অনেকখানি সোশ্যাল সাপোর্ট পাই, সে সম্পর্কে আমার অ্যাওয়ারনেস যতটা ইজিলি হবে, এখানে আমার সোশ্যাল সাপোর্ট কম, সেক্ষেত্রে কিন্তু অ্যাওয়ারনেস হওয়া কঠিন। আমার যে হেলথ ইন্স্যুরেন্স আছে, যে প্রিমিয়ার আমি বাৎসরিক দিই, সেখানে দাঁতের কোনো ফেসিলিটি নেই। হার্ট আছে, লাংস আছে, হসপিটাল ফেসিলিটি আছে, অনেক হসপিটালের সঙ্গে টাই আপ আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার দাঁত পুরো বিষয়টি এটা অ্যাভয়েড করা হয়েছে আমার হেলথ ইন্স্যুরেন্স থেকে। এটা কারণটা কি আপনি অনুধাবন করেছেন? এটা আমার পক্ষে বলা একটু কঠিন, কারণ বিদেশে আমি এই ফার্স্ট ওয়ার্ল্ডে দেখো আমেরিকাতে, ইউরোপে ওদের কিন্তু ইন্স্যুরেন্সে ডেন্টিস্ট্রি কাভার। আমাদের ইন্ডিয়াতে এখন কিছু কিছু একদম খুব হাই প্রিমিয়াম বা গ্রুপ প্রিমিয়ামের ক্ষেত্রে ডেন্টিস্ট্রি কাভার হওয়া শুরু হয়েছে, জানি না পরবর্তী 2 বছর 5 বছর 10 বছরে কি হবে। ডেন্টিস্ট্রির ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে পাওয়া যায়, একমাত্র কোথাও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, চোয়াল ভেঙে গেল বা ক্যান্সার, এইরকম সিচুয়েশন, এগুলো এক্সট্রিম। কিন্তু তুমি যদি শুধু দাঁতের ট্রিটমেন্ট বলো সেক্ষেত্রে পাওয়া যায় না। আমার মনে হয় যে বোধ হয় আমাদের দেশের যা স্বাস্থ্যনীতি, সেখানেও ডেন্টিস্ট্রির গুরুত্ব বোধ হয় সরকার একটু কমই দিয়েছে, এটা আমি বোধ করি, নাও হতে পারে। সেজন্য যারা বীমা সংস্থা তারাও হয়তো এটাকে অতটা ভাবেননি। তবে গতকাল ভাবেননি মানে বা আজকেও ভাবছেন না মানে আগামীকাল ভাববেন না তাও নাও হতে পারে। এই বলছি কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আস্তে আস্তে ডেন্টিস্ট্রি কিছু কিছু ট্রিটমেন্ট এর মধ্যে ইনকর্পোরেট করা শুরু করেছে। স্যার, অতীতে একটা ধারণা ছিল, যেটা নিয়ে আপনি এই ইন্টারভিউ শুরু করলেন, যে নিম দাঁতন বা নিম ডাল দিয়ে যদি আমরা দাঁত মাজতাম দাঁতটা অনেক বেশি ভালো থাকে, বিকজ প্রকৃতি থেকে একটা জিনিসকে আমি ইউটিলাইজ করছি। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিজ্ঞান এতটা এগিয়েছে, অগ্রগতি হয়েছে, এই কনসেপ্টটা বা এই মিথটা কতটা সত্যি, কতটা সঠিক? আমি দুটো কারণ বলি, মানে নিম দাঁতনটা আমাদের বুঝতাম, নিম দাঁতনটা যখন আমরা ব্যবহার করতাম, বললাম আমরা একটু নস্টালজিক, তখন আমাদের কাছে খুব একটা ভালো ব্রাশ টাশ তো ছিল না। আস্তে আস্তে ওই ট্রানজিশন ফেজটা, সভ্যতার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসের আমাদের জীবনের উপচার তো চেঞ্জ হয়। নিম দাঁতনের
কিন্তু তো খারাপ হয়ে যাচ্ছে, অসুবিধাটা কোথায় পড়ে দুটো জায়গায়। একটা হচ্ছে যে জিনিসটাকে কি করতে হয়, দাঁতে কিছুক্ষণ চিবায়, চিবিয়ে মাথাটা এরকম থেতলে মতো যায়, তারপরে দাঁড়ার মতো দিবে। প্রবলেমটা হচ্ছে যে ওই যে ব্রিসেলের মতো জিনিসটা ব্রাশটা তৈরি হলো, ওটা খুব কোর্স রাফ, ওটা দিয়ে কিন্তু রেগুলার মাজলে যেটা প্রবলেম, দাঁতের এনামেলটা কিন্তু অ্যাকুরেট হওয়ার হাই চান্স। এবার আসলে নিম্নের দাঁতন দিয়ে কেন মাজা হয়, আমার 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 পড়াশোনা করে যদি জানতে পেরেছি, সেটা হচ্ছে যে লোকের ধারণা যেহেতু নিম গাছ হিসাবে এবং নিমের অত্যন্ত উচ্চমানের ভেষজ গুণাগুণ আছে, নিমের পাতা, নিমের ছাল, সমস্ত কিছু, অতএব ওই জিনিসটাও বোধহয় খুব উপকারী। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ব্রাশ করি কতক্ষণ, দাঁত মাজি কতক্ষণ, 2 মিনিট আড়াই মিনিট। তাতে ওই তিতো ভাবটা হওয়া ছাড়া নিমের যেহেতু তারপর আমরা মুখটা ধুয়ে ফেলছি, তার কিন্তু খুব একটা এফেক্ট আর লং টার্মে থাকে না। আমার ধারণা যেহেতু ভেষজ গুণাগুণ ছিল বলেই নিমের দাঁতন ব্যবহার করা হতো, বললাম না নিম ছাড়াও মেসোয়াক বাবুন এগুলো ব্যবহার করা হতো। কিন্তু যখন আস্তে আস্তে বিভিন্ন রকম ব্রাশ আসা শুরু হলো এবং ব্রাশগুলো মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে চলে এলো, তখন কিন্তু নিমের দাঁতন মোটামুটি শহরাঞ্চলে ব্যবহারটা অনেকটা কম করেছে। মুশকিল হলো এখন শহরে যত করে নিমের ডাল পাওয়া, গাছ পাওয়া মুশকিল। এমনি কোনো গাছই নেই তো নিম গাছ কোথা থেকে যাবে। তবু এখনো আমাদের গ্রামে গঞ্জের দিকে প্রচুর নিম গাছ আছে। তবে আমি তো অনেক পেশেন্ট দেখি যারা বিভিন্ন মফস্বল এবং গ্রাম থেকেও আমার কাছে আসেন, কলকাতা শহরে বিভিন্ন জেলা থেকে। এই নিমের দাঁতনের ব্যবহার কিন্তু আগের থেকে একটু একটু করে কমছে, কারণ তারা দেখছি এই জিনিস খুব মুশকিল। নিমের দাঁতন তো একটা নিমের দাঁতন কদিন চলবে, 5 দিন 7 দিন 10 দিন, তারপরে আবার নিম কতবার নিম গাছ চলবে, সেটা একটা ঠিক আছে স্যার। সাধারণ মানুষ যে ধরুন এত কিছু তলিয়ে বা গভীরে গিয়ে ভাবে না, তাদের জন্য দাঁত ভালো রাখার পদ্ধতি কি হতে পারে, এবং আমার দাঁত যেন ভালো থাকে আমি যদি এটা ভাবি, আমার কি কি জিনিস মেনে চলা উচিত? আচ্ছা, প্রথম কথা যে দাঁত নিয়ে বিশাল গবেষণার দরকার নেই। আমাদের একটাই কথা মনে রাখতে হবে, আমাদের একটা নরম দ্বারা মানে সফট একটা ব্রাশ, একটা যে কোনো টুথপেস্ট, এটা আমি অনেকবার বলেছি। ইনফ্যাক্ট টুথপেস্ট ছাড়াও চলে, কিন্তু টুথপেস্ট ছাড়া তো দাঁত ব্রাশ করতে ভালো লাগে না। একটা যে কোনো সাধারণ টুথপেস্ট, এর জন্য কোনো দামি কোনো ব্র্যান্ডেড টুথপেস্ট দরকার নেই। সাধারণ একটা টুথপেস্ট নিয়ে দিনে 2 বার করে দাঁত মাজা, সকালে একবার, রাতে শোয়ার আগে অবশ্যই একবার মাজা। আমি নিজে মাজি, কিন্তু মনে রাখতে হবে তাহলে যদি একবার মাজি তাহলে কিন্তু দাঁত মাজার টেকনিকটা খুব ভালো হওয়া দরকার। যে টেকনিকে মাজা দরকার, মডিফাইড পাস বলে যে টেকনিক ইউটিউবে দেখা যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু ওই টেকনিকটা ফলো করা খুব ডিফিকাল্ট। কি কি জিনিস সেটার মধ্যে ইনক্লুডেড? কিছুই নেই, মানে নিয়মটা হচ্ছে যে দাঁতের যে ব্রাশ করবো, ব্রাশটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সোজাসুজি না ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাড়ির দিকে দিয়ে ভাইব্রেশন করে নিচের দিকে করা। কিন্তু বলতে ব্যাপারটা এত সহজ, করাটা তো সহজ না, কারণ আমরা ছোটবেলা থেকে হয়তো ব্রাশ করতে অভ্যস্ত, হঠাৎ করে একটা অভ্যাসের পরিবর্তন করা রিয়েলি ডিফিকাল্ট। এবার আজকাল আমিও নিচ্ছি, অনেকেই করছেন, আজকাল সুবিধা হয়েছে যে আমরা পাওয়ার ব্রাশ পাই। পাওয়ার ব্রাশ বাজারে পাওয়া যায়, চট করে সাধারণ দোকানে না পাওয়া গেলে বিভিন্ন ই-কমার্স সাইটে বা এই সুপার স্টোরগুলোতে, ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায়। ওটা সুবিধা হলোর মধ্যে একটা করে ব্যাটারি থাকে, এই ডাবল এ ব্যাটারি, ওটা সুইচ টিপে নিজে থেকে ব্রাশ করে। দামও খুব এখন খুব অ্যাফোর্ডেবল হয়ে গেছে, আর ওর হেডগুলো চেঞ্জ করা যায়। তো মানে একটা হেড 1.5 মাস 2 মাস খারাপ হয়ে গেলে আবার চেঞ্জ করা। এতে সুবিধা হচ্ছে যে নিজে থেকে স্ট্রোক জেনারেট করতে হয়, জাস্ট অ্যাডাপ্ট করে সুইচ টিপে নিজে থেকে ব্রাশ করতে, এইটা করা। আচ্ছা, আর হচ্ছে যদি আমার দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে, এটাকে না আটকে থাকতে দিয়ে দাঁতটা পরিষ্কার করে। এবার পরিষ্কার করার জন্য আমাদের মনে রাখতে হবে টুথপিক যেটা সাধারণ পাওয়া যায় এইটা নয়, বাজারে ডেন্টাল ফ্লস পাওয়া যায়, বা খুব বড় গ্যাপ থাকে ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়। ফ্লস আজকাল সুবিধা হচ্ছে যে আগে আঙুলে জড়িয়ে করতে হতো, মুখের ভেতরে নিয়ে যাওয়া প্রবলেম ছিল, এখন আর প্রবলেম নেই, কারণ এখন হ্যান্ডেল যুক্ত ফ্লস অলরেডি বাজারে এসে গেছে, হ্যান্ডেলটা ধরেই করা যায়। আর এইটা কিন্তু অন্য ডাক্তারদের মধ্যে মনে হয়, মানে আমরা সারা বছরে কি একটা ফিজিশিয়ানের কাছে, একজন ফিজিশিয়ানের কাছে যাই যদি আমার কিছু না হয়, চোখের ডাক্তার কিন্তু বছরে সবসময় কি একবার যাই, কিন্তু দাঁতের ডাক্তারদের ক্ষেত্রেটা অসুবিধা আছে। সবাই রেকমেন্ডেশন, একটা ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন আছে, জিজ্ঞেস করলে বলে বলছি, এই রেকমেন্ডেশন নাম্বার 222 মানে দিনে 2 বার দাঁত মাজবো, 2 মিনিট করে এক করে মাজবো, বছরে 2 বার ডেন্টিস্টের কাছে। এই জন্য 2-2-2 এই একটা ফর্মুলা আছে।
এবার ইন্ডিয়ান পার্সপেক্টিভ, যেখানে আমরা আলোচনাটা শুরুই করছি যে ভারতবর্ষে স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাঁত সম্পর্কে অ্যাওয়ারনেস অত কম, বছরে 2বার দাঁতের ডাক্তারের কাছে যাওয়াটাই বললে সেটা পসিবল। আমি শুধু বলবো যে বছরে 1বার দাঁতের ডাক্তার, দরকার 2বার দরকার, কারণ 6 মাসের মধ্যে বিশাল চেঞ্জ হয়। যদি না আপনি স্মোকার হন, আপনি ডায়াবেটিক হন যেটা কন্ট্রোল নেই, বা আপনার প্রচুর দাঁতের রোগ আছে, আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনার বাবা মার দাঁত খুব খারাপ, তাদের দাঁতে প্রচুর পরিমাণে ক্যাভিটি হয়, দাঁত নড়ে যাচ্ছে, এরকম হিসেবে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দুবার দিতে হবে। আদারওয়াইজ যদি একজন নর্মাল পেশেন্ট, স্মোকার নন, ক্রনিক স্মোকার নন, মোটামুটি দুবার দাঁত মাজে, কেরিজ ইন্ডেক্স খুব হাই না, খুব ক্যাভিটি বেশি হয় না, ফ্যামিলি হিস্ট্রি নেই, দাঁত নড়ে পড়ে যাওয়ার হিস্ট্রি বাবা মায়ের খুব একটা, ডায়াবেটিকও নন, খুব বেশি অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধও খান না, মোটামুটি একজন নর্মাল সুস্থ সব, বছরে 1বার দিতে হবে ডাক্তারের কাছে। অতএব 2-2-2 ফর্মুলাটা ইন্ডিয়ার জন্য আমি বলি 2-2-1 ফর্মুলা। দিনে 2বার দাঁত মাজেন, 2 মিনিট করে একবার দাঁত মাজেন, বছরে 1বার ডেন্টিস্টের কাছে। এই 2-2-1 ফর্মুলা মেনটেন করলেই মোটামুটি অর্ধেকের ওপরে গেম জিতে গেলে। তুমি স্পোর্টস ফিল্ড থেকে ম্যাচ অর্ধেক, এই স্ট্র্যাটেজিতেই ম্যাচ অর্ধেক জিতে যাবে, ঠিক আছে? তুমি তো ফুটবল কভার করতে জানো যে 4-4-2 ফর্মুলা খেলা হতো, একসময় 4-3-3 ছোটবেলায় আমরা দেখেছি। স্ট্র্যাটেজি তুমি কিভাবে তোমার ব্যূহ সামলাবে, কিভাবে করবে, কি স্ট্র্যাটেজি দেখেছো, এখানেই অর্ধেক গেম জিতে যাবে। স্যার আপনি একটা কথা বললেন, এটা জেনেটিক একটা কানেকশন আছে। আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যখন পড়াশোনা করি, কথা বলি, তার সঙ্গে একটা জেনেটিক্যালি একটা কানেক্টিভিটি দেখতে পাই। দাঁতের সঙ্গে জেনেটিক কানেকশন এটা সত্যি থাকে? কানেকশন আছে, কারণ আমাদের বেশ কিছু স্টাডি নারীর অসুখের ক্ষেত্রে তো বটেই, অলরেডি অ্যাসোসিয়েশন স্টাডি আছে, এবং সেই অ্যাসোসিয়েশন স্টাডিগুলোতে দেখাও গেছে যে বাবা মা বেশ কিছু স্পেশাল নারীর অসুখগুলো, যেমন অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস আগে বলতে, এখন আর বলা যায় না, এই ধরনের অসুখগুলো বাবা মার থাকলে কিন্তু ছেলে মেয়ের হওয়ার প্রবণতা আছে। এবং আমি এটা ইনভেরিয়েবলি দেখেছি, কেন আছে সেটা একটু ছোটো করে বলি। সেটা হচ্ছে জেনেটিক ডিরেক্টলি নয়, কী হয় আমাদের মুখের যে এনভায়রনমেন্ট, এর পিএইচ কতটা শুকনো থাকবে, কতটা সালাইভেশন হবে, এইটা না এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। এনভায়রনমেন্ট কীরকম, আমি জল কম খাই আমার মুখ শুকনো থাকবে, জল এসে আমার এখানে প্রচণ্ড ঘাম হয়, গরম, আমি গরমের দেশে থাকি, আমার মুখ শুকনো থাকবে, এগুলো যেমন একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেরকমই আমার মুখের ভেতরের এনভায়রনমেন্ট কীরকম হবে সেটা কিন্তু আমার বাবা মার সঙ্গে খুব রিলেটেড। আমার বাবা মার মুখের এনভায়রনমেন্ট যেরকম, আমার মুখের এনভায়রনমেন্টের সাথে, মানে এনভায়রনমেন্টে আমি মিন করছি কতটা ওয়েট বা ড্রাই, মুখের পিএইচ কীরকম, অ্যাসিডিক না অ্যাসিডিক নয়, তারপর জেনারেলি বাবা মার মতন আমাদের খাদ্যাভ্যাসও প্রায় সমান টাইপের, এবং তার সঙ্গে জেনেটিক তো কোরিলেশন আছে, এবং এই ফ্যাক্টরগুলো থাকার জন্য ব্যাকটেরিয়াগুলো বাবা মার মুখে যেরকম হয়, ছেলেমেয়ের মুখে প্রায় সেম টাইপের কমিউনিটি থাকে। এইগুলো প্রায় একই রকম বলে এই অসুখগুলোর হওয়ার প্রবণতাও প্রায় একই। মানে আমরা তো যে কোনো জিনিস ডেমোগ্রাফির উপর ডিপেন্ড করি, মানে ধরো তুমিও বাঙালি আমিও বাঙালি, তুমি দেখবে অধিকাংশ সময় 5 জন বাঙালি তাদের খাদ্যাভ্যাস প্রায় ভাত মাছ, মানে এর মধ্যে একজন ওদের এক্সেপশনাল হতে পারে, সে রুটি মাংস বেশি খায়, ঠিক আছে, কিন্তু আমরা ডেমোগ্রাফিটা প্রায় সমান, আমাদের জীবনযাত্রার শৈলীও এক। অতএব আমাদের মুখের এনভায়রনমেন্ট যেটা আমরা বাবা মার মতোই প্রায় কাছাকাছি যার সন্তানের হয়, তার অসুখগুলো প্রায় সমান। স্যার দাঁতে পোকা, ছোটবেলা থেকে এই টার্মটা শুনে আমরা বড় হয়েছি, এই দাঁতে পোকা বিষয়টা কি? দাঁতে পোকা মানে দেখো, আমরা না, মানে আমি একটা ছোটবেলায় গান শুনেছি, তুমিও শুনেছি, কাঁচ পোকা, শ্যামা পোকা, পোকা অনেক আছে। এবার পোকা বলতে আমরা আসলে অ্যাকচুয়ালি কি মিন করি, আমরা জীবনে যে সমস্ত জিনিসের আমরা মনে করি যে এই জিনিসটা খারাপ কিছু করে, সেটা একটা ধরনের পোকা, ঠিক আছে? এবার দাঁতের মধ্যে অ্যাসাচ কোনো পোকা নেই, মানে পোকা মানে আমি যদি পোকা বলতে আরশোলা, কাঁকড়া বিছে বুঝি, সেরকম কোনো পোকা দাঁতে নেই। হবে হয়তো কোনো, তুমি একটা রেল স্টেশনে দাঁড়িয়ে কোনোদিন দেখেছো দাঁত থেকে একটা সাদা বের করছে, ওগুলো সায়েন্স, ওগুলো বুঝতেই পারছো, আমাদের দেশে ভারতবর্ষ ম্যাজিকের দেশ, ওগুলো দেখানো হয়, কিন্তু ওগুলো পোকা নয়। দাঁতের পোকা বলতে দাঁতে ব্যাকটেরিয়া, মুখেরই ব্যাকটেরিয়া, বাইরে থেকে আসে, মুখের ব্যাকটেরিয়া
ওই যে বললাম এনভায়রনমেন্ট যদি ও সেরকম পায়, সেরকম এনভায়রনমেন্টে ও কি হবে, দাঁতের মধ্যে অ্যাসিড প্রোডাকশন যেটা হয় দাঁতের উপরে বিভিন্ন কারণে, ওই ব্যাকটেরিয়াটা দাঁতের ভিতরে একটা খোল করে ঢোকে। সেটা তো চোখে দেখা যাবে, প্রথমে চোখে দেখা যাবে, তাতে মাইক্রোস্কোপিক ও ওখানে ডিমিউলেশন করবে, করে সেখানে সেই অর্থটা করে এইবার দাঁতের টুথ স্ট্রাকচারটাকে খারাপ করবে। এবার এইখানে যেটা বলা সেটা হচ্ছে, এটা আমি রিসেন্টলি একটা আমার একটা কোনো পোস্টে বলেওছি, একটা দুটো পোস্টে, যে একটা কথা মনে রাখতে হবে, আমার সর্দি জ্বর হয়ে আমি যদি কোনো ওষুধ নাও খাই, প্যারাসিটামল খেলাম না, 2-3 দিন 4 দিন 5 দিন অসুখটা কিন্তু কমে যাবে। বেশ কিছু আমাদের লাইফে অসুখ আছে যেগুলো সেলফ লিমিটিং, ঠিক আছে, কিছু অসুখ আছে যেগুলো সেলফ লিমিটিং নয় বা রিভার্সিবল নয়। এই ডেন্টাল কেরিজ বা দাঁতে পোকা বা দাঁতে গর্ত, ডেন্টাল ক্যাভিটি, এটা কিন্তু অটো রিভার্সিবল নয়। মানে অনেকে থাকুক ঠিক হয়েছে, কোনোদিন ঠিক হবে, কারণ অটো রিভার্সাল হতে গেলে দুটো প্রসেস হবে, ব্যাকটেরিয়াটাকে ওখান থেকে সমূলে বিনাশ করতে হবে, তারপরে যে গর্তটা পড়লো ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, যেখানে খারাপ হয়েছে, কারণ ভেতরে কালো হয়ে যায়, তো কারণ যে দাঁতের যে আমাদের স্ট্রাকচার সেটার উপরেই ও কেমিক্যাল রিয়াকশন করে ওটাকে খারাপ করে, ডিকম্পোজিশন করে, ওটাকে বের করতে হবে, তারপরে দাঁতটা নিজে থেকে ভরা করতে হবে। এই কোনোটাই পসিবল। ওকে, যদি ইনফ্যাক্ট আমি যদি ডাক্তার হিসেবে ওই ব্যাকটেরিয়াটাকে বের করে দিয়ে ওই জায়গাটা পরিষ্কারও করে ছেড়ে দিই, তাহলে দাঁতটা ভরবে না, কারণ দাঁতটা ভরতে গেলে আমাদের হাড় ভেঙে যায়, হাড় জুড়ে যায়। তার জন্য একটা আমাদের বডিতে কোনো কিছু হিলিং হতে গেলে একটা সেল দরকার। দাঁতটার যদি হিলিং হতে হয় তাহলে বাইরের যে কাভার এনামেল তারও একটা সেল থাকতে হবে। আনফর্চুনেটলি আমাদের দাঁত উঠে গেলে এনামেল তৈরি করে যে সেলটা, এটার নাম অ্যামিলোব্লাস্ট, এই সেলটা মরে যায়, ওটা আর তৈরিও করা যায়। তার মানে দাঁতে যদি গর্ত হয়ে যায় ওটা নিজে থেকে কিন্তু আর ঠিক হবে না, রিভার্স হবে। একজন ডাক্তারই ওটাকে পরিষ্কার করে তারপরে ওটাকে ভরে দাঁতের মতন কোনো মেটেরিয়াল, বাইরে বায়োমেটেরিয়াল কম্পোজিট রেজিন হতে পারে, বিভিন্ন রকমের, সেটা দিয়ে ভরে অরিজিনাল টুথ স্ট্রাকচারটাকে রেস্টোর করবে। দ্যাটস হোয়াই ইটস কল্ড রেস্টোরেশন। ওকে, তো ডেন্টাল ক্যারিজ কোনো পোকা নয়, একটা ব্যাকটেরিয়াল অসুখ, কিন্তু সেই ব্যাকটেরিয়াল অসুখকে যদি আমাদের ঠিক করতে হয় তাহলে শুধু ব্যাকটেরিয়াটাকে আপদ বিদায় করলেই হবে না, যে গর্তটা হয়েছে সেটা ভরতে হবে। মানে এটা আমার দেওয়ালে একটা গর্ত হয়েছে, হয়ে ভিতরে কিছু পোকা বাসা বেঁধেছে, সেটাকে পরিষ্কার করবো, তারপর সিমেন্ট বালি দিয়ে জায়গাটাকে আবার অরিজিনাল করে তার উপর পেইন্ট করে অরিজিনাল। ওকে স্যার, ছোটবেলায় আমরা শুনতাম মিষ্টি খেলে দাঁত নষ্ট হয়, চকলেট খেলে দাঁতের ক্ষতি হয়, পোকা হয়। কোন কোন খাবার সত্যি দাঁতকে এফেক্ট করে, নষ্ট করে? এই যে বলছে না, মিষ্টি খেলে দাঁত নষ্ট হয়, চকলেট খেলে দাঁত নষ্ট হয়, কোনটা খেলে দাঁত নষ্ট হয়, প্রোভাইডেড তুমি খাওয়ার পর জায়গাটা পরিষ্কার হচ্ছে। মানে প্রবলেমটা হচ্ছে যে কোনো রিফাইন্ড সুগার টাইপের খাবার যদি দাঁতের উপরে থেকে যায়, সেটা পরিষ্কার না হয়, তাহলে সেটা ওখানে রিয়াকশন হয়ে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে। অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হলে তাতেও দাঁতে ক্যাভিটি হবে না। অ্যাসিডিক এনভায়রনমেন্টটা তৈরি হলে ওটা সেই লক্ষ্মীন্দরের ঘরের ছিদ্রের মতো, ওটা একটা উইক পয়েন্ট যেখান থেকে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করতে পারে। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম এমন যে প্ল্যাটফর্মটায়, কারণ ওই ছিদ্রটা থাকার জন্য কিন্তু লক্ষ্মীন্দর মারা যায়নি, ওখান দিয়ে কালনাগিনী সাপটা ঢুকেছিল, কিন্তু ছিদ্রটা না থাকলে কালনাগিনী সাপটা ঢুকতে পারতো। ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টে না হলে ব্যাকটেরিয়াটা কাজ করতে পারবে না। এই যে খাবারগুলো এর মধ্যে কেউ ব্যাকটেরিয়া থাকে না। আমি ছোটবেলায় শুনেছি মিষ্টি খেলে কৃমি হয়, মানে চিনির মধ্যে কি কৃমিটা থাকে? তাহলে এই খাবারগুলো একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এই যে রিফাইন্ড সুগার এটা দাঁতের উপরে স্টিক করে থাকে, স্টিক করে থাকলেই ওইখানে আস্তে আস্তে পিএইচ ড্রপ করবে, অ্যাসিড তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড আরও বিউটরিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো জালটাকে ভালনারেবল করবে, যে ব্যাকটেরিয়াগুলো এসে অ্যাসিড দিলেই ওপরের মিনারেল স্ট্রাকচারটা সফট হলো, ব্যাকটেরিয়াগুলো ইজিলি ভিতরে। অতএব মিষ্টি খেলে দাঁতে ক্যাভিটি হয় না, মিষ্টি খেয়ে পরিষ্কার, মিষ্টি খেয়ে 1000-5টা অন্য খারাপ হতে পারে, মিষ্টি খেয়ে ডায়াবেটিস হতে পারে, মিষ্টি খেয়ে শরীরে অন্য ফ্যাট জমতে পারে, মিষ্টিটা কনভার্ট হয়ে ফ্যাটি লিভার হতে পারে, আলাদা কথা। কিন্তু মিষ্টি খেয়ে তাতে ক্যাভিটি হয় না, মিষ্টি খেয়ে পরিষ্কার না করে তাতে ক্যাভিটি। ওকে, ঠিক আছে। মানে তুমি একটা কথা মনে রাখো যে এই কথা তোমার মনে রাখতে হবে, তুমি মাঠে খেললে গায়ে কাদা হবে, কিন্তু তার মানে এই নয় যে মাঠে খেললে কাদা হলে তোমার সারা গায়ে কাদা লেগেই থাকবে, তুমি সামাজিক পেশা বলে চলে যাবে।
আমি মিষ্টি খেয়ে যদি ভালো করে দাঁতটা পরিষ্কার না করি তাহলে ক্যাভিটি হওয়ার প্রবণতা বাড়বে। তা বলছি যে মিষ্টি খেলে কি অনেকের মুখেই, তোমার আর আমার দুজনেরই মিষ্টি খেয়ে দাঁত না পরিষ্কার করলে তোমার এবং আমার একসঙ্গে ক্যাভিটি হওয়ার প্রবণতা সেম নয়। এই যে বললাম ফ্যামিলি ফ্যাক্টর আছে, আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টর আছে, ঠিক আছে? এমনি কোন কোন খাবার দাঁতে সিরিয়াসলি ক্ষতি করে, এরকম কোনো খাবার আছে? হ্যাঁ বলছি তো, স্টিকি সুগার, মেইনলি স্টিকি সুগার, রিফাইন্ড স্টিকি সুগার। ফাস্ট ফুড খেলে কি দাঁতের কোনো হ্যাঁ ক্ষতি হয়? এই যে বললাম ওগুলো তো রিফাইন্ড ফুডই তো। যেখানে রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকবে, সুগার কথাটা বলা ভুল, রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকবে, এরাই শত্রু। কিন্তু তুমি যে রিফাইন্ড কার্বোহাইড্রেট, এবার ধরো তুমি দিনে 10 বার রিফাইন্ড কার্বোহাইড্রেট, সেক্ষেত্রে কি 10 বার তুমি ব্রাশ করতে পারো? আমরা কি করতে পারি? এইবার আরো খাবার, ফিজি ড্রিঙ্ক, মানে ধরো আমি কোনো ব্র্যান্ড নেব না, কোনো কোলা টাইপের ড্রিঙ্ক, এগুলো তো কার্বন ডাইঅক্সাইড জলে মিশে হতে, কার্বনিক অ্যাসিড। যেই এই যে দেখো অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করলো, দাঁতটা ভালনারেবল হলো, ক্যাভিটি হওয়ার প্রবণতা বাড়বে। ওকে, তুমি যে কোনো খাবার যেটা কোনো অর্গানিক অ্যাসিড তৈরি করবে এবং দাঁতের উপরে লেগে থাকবে, সেই খাবারই তোমার জন্য ক্ষতি। স্যার এখনকার দিনে অনেকের সমস্যা যে দাঁত হলুদ হয়ে যায়, দাঁতে ছোপ পড়ে যায়। কেন হলুদ হয়, কেন ছোপ পড়ে, এবং এর থেকে মুক্তির উপায়টা কি? দুটো কথা, সেটা হচ্ছে যে তুমি যেটা বলছো হলুদ হয়ে যাওয়া মানে ছোপ পড়া, আচ্ছা তুমি যখনই তো ছোপ পড়া কথাটা বলি, তার মানে এই এই যে জিনিসটা দিয়ে হলুদ হচ্ছে সেটা বাইরে থেকে যে গায়ে লাগছে। আবার এরকম হতেও পারে যে তারটা ভেতর থেকে হলুদ হয়। আচ্ছা, ঠিক আছে, দুটো ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট আলাদা, ডায়াগনোসিস আলাদা। মানে আমি একটু বলি তো, এই যে তুমি যেটা বলছো, ধরো একজন বেশি এমন খাবার খায়, চা কফি সিগারেট খায়, সেখান থেকে নিকোটিনের স্টেইন পড়বে, এটা তো ছোপ পড়ে কালো হয়ে গেল। এগুলোকে বলে, মানে বাইরে থেকে যদি এসে আমি কিছু লেগে দাঁতের রং পরিবর্তন হয়, সেটাকে আমরা বলি এক্সট্রিনসিক স্টেইন। আর যদি দাঁতের ভেতর থেকে জিনিসটা কালো বা হলুদ বা খয়েরি বা গোলাপি হয়ে যায়, পিঙ্কও হয়ে যায় বলছি, সেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক স্টেইন, মানে ভেতরের দিকে। দুটোর কিন্তু কারণ, দুটো ডায়াগনোসিস, দুটো ট্রিটমেন্ট একদম আলাদা। তুমি বলছো যদি এরকম হয় যে ধরো একজনের এক্সট্রিনসিক স্টেইন বেশি হচ্ছে, সেক্ষেত্রে যদি চা কফি সিগারেট বিড়ি খায়, কোনো টোবাকো প্রোডাক্ট খায়, খৈনি খায়, তারপর এখন কি বলে গুড খায়, এগুলো খায়, তাহলে তো হবে। অর্থাৎ সেগুলোকে বন্ধ করতে হবে, তারপরে তুমি এক্সট্রিনসিক স্টেইন তুলতে হবে। অথবা যদি এরকম হয় যে তার দাঁতে কোনো একটা কারণে হঠাৎ করে বেশি হলুদ হয়ে যাচ্ছে, এক্সট্রিনসিক, মোস্টলি এগুলো ডায়েটিক সাবস্টেন্সেস, খাদ্যাভ্যাস, বা অনেকের জলে হেভি মেটাল থাকে, দেখবেন আয়রন বেশি আছে জলে, কালো হয়ে যায়। এগুলো তোলার জন্য স্ট্র্যাটেজি, একদম স্ট্র্যাটেজিটা পড়ে যাচ্ছে। কতগুলো আছে তাদের ভেতর থেকেই কালার ছিল। তাদের কিরকম কিরকম হতে পারে, বাচ্চাটা যখন ছিল, যখন গর্ভাবস্থায় মা টেট্রাসাইক্লিন, বাচ্চার দাঁত তৈরি হওয়ার সময় টেট্রাসাইক্লিন টাইপের, বা যে জলটা খায় সেই জলটা রাজস্থানে চুরু ডিস্ট্রিক্টে, জলটার মধ্যে ফ্লোরাইড এত বেশি, তাতে ফ্লোরোসিস হতে পারে। অথবা এরকম হতে পারে দাঁতটা বাচ্চা পড়ে গিয়ে ছোটবেলায় খেলতে গিয়ে চোট আঘাত পাবে, ইমিডিয়েটলি একটা হতে পারে যে ব্লিডিং হয়ে দাঁতটা হঠাৎ করে ক্ষয় হয়ে যায়। অথবা 5 বছর 7 বছর 10 বছর 15 বছর 20 বছর দেখি, 20 বছর বয়সে হঠাৎ করে ডাক্তারবাবুর মধ্যে ছিল না, 3 মাসে দাঁত কালো হতে শুরু করছে। এবার নন ভাইটাল দাঁতের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম জালিকার মতন রেডিয়াল টিউবিং, এইবার ব্লিডিংটা হয়েছে, এই ব্লাডটা ঢুকেছে টিউবিলে, এইটা এইবার কালার চেঞ্জ করে হিমোসিডারিন হয়েছে, খয়েরি করে। এরকম অসুখ আছে, অসুখটার নাম হচ্ছে ইন্টারনাল রিসর্পশন। চোট আঘাত একটা বড় কারণ, দাঁত হঠাৎ গোলাপি হতে শুরু করে, কারণ দাঁতের ভিতরে যে পাল্পটা আছে, ভিতরে যে অংশটা যেটা ব্লাড ভেসেল এবং নার্ভ আছে, সেটা হঠাৎ করে এক্সপ্যান্ড করতে শুরু করে। এটাকে বলে পিঙ্ক টুথের মোমেন্ট, পুরো দাঁতটা গোলাপি, যেহেতু ভিতরে লাল অংশটা বাকি। এগুলো ইন্ট্রিনসিক স্টেইন, এগুলো ট্রিটমেন্ট কমপ্লিট। এক্সট্রিনসিক স্টেইনে আমরা কি করি, অধিকাংশ কলকাতা ভারতবর্ষ অধিকাংশ জায়গায় যেটা হয়, এক্সট্রিনসিক স্টেইনে লোকে গেলে বলে যারা কাজ করছি স্কেলিং করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছে। এটা কিন্তু স্কেলিংটা কিন্তু অন্য পারপাস, অন্য স্কেলিং করে স্টেইন তোলা যায়, কিন্তু স্কেলিং করে স্টেইন তোলা উচিত।
করা যায় আর উচিত নয়ের মধ্যে ডিফারেন্স। এবার স্কেলিং যদি দাঁতের উপরে টার পাথর এসব থাকে, মাড়ি রস থাকে, স্কেলিং হচ্ছে ফার্স্ট ধাপ। স্টেজ তো ওর জন্য স্কেলিং ফার্স্ট ধাপ, এর জন্য অন্য প্রসেস আছে, তার জন্য পলিশিং আছে, এখন ABC বলে, ইয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ার, ওয়াটার আর খুব স্মল সাইজের পাউডার একটা স্লারি তৈরি করে, হাই স্পিডে জেট দেয়, একদম জেন্টলি, শুধু দাঁতের উপর থেকে এই কালো রংটা বা হলুদ ছোপটা উঠে চলে যায়। ঠিক আছে, খুব সহজ প্রক্রিয়া, খুব ইজি, ব্যথা লাগে না, একদম স্প্রে দেয়, জেটের মতো স্প্রে দেয়, উঠে চলে যায়। আচ্ছা, এবার হচ্ছে যদি ইন্ট্রিনসিক স্টেজ, ইন্ট্রিনসিক স্টেজের অধিকাংশ মানে 90% সিচুয়েশন, 99% সিচুয়েশন হচ্ছে দাঁতের ভিতরে পাল্প খারাপ হয়ে গেছে। অতএব সেখানে ফার্স্ট লেভেল অফ ট্রিটমেন্ট হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা RCT। তারপর যদি দাঁত ওপরে যখন ক্রাউন দিয়ে যদি ওর কালার চেঞ্জ করা পসিবল হলেও ভালো, মানে দাঁতকে ভিতর থেকে ইন্টারনাল ব্লিচ করে দাঁতকে সাদা করে তারপরে চেঞ্জ করতে হবে। এই দুটো স্পেকট্রাম ছাড়া আর একটা থার্ড স্পেকট্রাম থেকে গেল, যেটা ডিসকাশন করলাম না, সেটা হচ্ছে যে দাঁতটা ইটসেলফ হলুদ বা দাঁতটা ইটসেলফ একটু ডার্ক স্টেন। সেক্ষেত্রে পদ্ধতি খুব সিম্পল, না স্কেলিং, না এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্স, কিছু কিছু চলে না। সেক্ষেত্রে পরিষ্কার ব্লিচিং করতে হবে, দাঁতকে ব্লিচ করা যায়। এইবার কেউ যদি মনে করে ব্লিচিংটা তো টেম্পোরারি সলিউশন, 2 বছর 3 বছর থাকে, আই ওয়ান্ট টু কমপ্লিটলি চেঞ্জ দি কালার, সেক্ষেত্রে ভিনিয়ার করা যায়। ভিনিয়ার মানে যেরকম আমরা এই দরজা ল্যামিনেট লাগাচ্ছি, দরজাটা অরিজিনালি হয়তো প্লাইউডের কালার, তারপরে যে রঙের খুশি একটা ল্যামিনেট লাগালাম, সেই রকম দরজা। কতদিন থাকবে এটা, লাইফ টাইম থাকে না, 15-20 বছর থাকে, ভিনিয়ার 15-20 বছর। এছাড়াও একটা দাঁতের যে পিছনের পার্টটা আছে, যেটা আমরা সামনে থেকে ভিজিবল নয়, সেইটা কালো হয়ে যাওয়ার একটা প্রবণতা অনেকের মধ্যে দেখি, সেইটা সলিউশনটা সেটা সলিউশনে ক্লিন করা যায়। এবার সেটা তো হয় অধিকাংশ সময়, যেটা হয় যে ফুড স্টেটটা প্যারাটাল সাইডে, ভেতর দিকটা। এবার লোকে অত দাগ করে না, কারণ দেখা যায় না বাইরে থেকে, কিন্তু আমরা ডাক্তাররা দেখতে পারি আয়না দিয়ে, সেক্ষেত্রে না ক্লিন করি। যখন ক্লিন করা হয়, ওই যে বলছি এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্স, এয়ার অ্যাব্রেশন সিস্টেমে স্লারি জল, একটু গরম জল, তার সঙ্গে ওইটা একটা মেশিন আছে, দিয়ে হাই স্পিডে জেটে স্প্রে হয়, ভীষণ জেন্ট, এক ফোঁটা ব্যথা ব্যথা কিচ্ছু হয়। সেক্ষেত্রে স্যার, দাঁতের চিকিৎসা কিন্তু খুব কস্টলি, মানে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে যান, অনেকে অনেক রকম কথা বলেন। এই যে ক্লিনিং বিষয়টা ঠিক কতটা না সাধারণ মানুষের জন্য? আমি বলি কস্টলি কথাটা না, মানে খুব ভ্যারিয়েবল, মানে আমি কি ধরনের ট্রিটমেন্ট করছি এবং সেই ট্রিটমেন্টটা কে করছেন, কতটা এক্সপার্টাইজ এবং কোন লেভেলের ট্রিটমেন্টের হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে কস্ট। আমি তোমাকে বলছি, মানে ব্যাপারটা এরকম নয় যে কিছু কিছু ক্ষেত্রে না কস্টলি হওয়াটা একদমই ঠিক নয়। মানে আমি যেমন বলছি, ধরো অনেক সময় দেখবে হসপিটালে একটা জিনিসের চাপ, এদের পেশেন্ট যদি জেনারেল বেডে ভর্তি থাকে, সিটি স্ক্যান করতে যা টাকা লাগে, সেই পেশেন্টটি ICCU ভর্তি থাকলে সিটি স্ক্যান করতে বেশি লাগে। এটা কিন্তু ঠিক নয়, কারণ পদ্ধতি তো একই, কিন্তু ডেন্টাল ট্রিটমেন্ট সেভাবে কস্টলি হয় না। ইট ডিপেন্ডস যে কি মেটেরিয়াল, কি ফ্যাসিলিটি এবং কিভাবে করে। এবং আমি একটা সংস্থার কর্মধার, আমার সেন্টারে কিন্তু ডিফারেন্ট লেভেল অফ ট্রিটমেন্ট আছে, মানে একদম বেসিক লেভেল। আমার সেন্টারে জানো ওপিডিতে 50 টাকায় দেখা যায়, আমার সেন্টারে অনুপ্রেরণাতে 50 টাকায় ওপিডি দেখা যায়। এটা আমি শুরু করেছিলাম এই কারণে, তার টায়ার আছে, তারপরের টায়ারটা 300 টাকা, তারপরের টায়ারটা 1000 রুপিস, এবং অ্যাকর্ডিং টু ডিজিজ। মানে তোমার খুব সিম্পল হবে, তুমি ধরো একজন ডাক্তারকে দেখাবে, দাঁতের ডক্টর নর্মাল, ধরো তোমার সাধারণ একটা জ্বর সর্দি কাশি হয়েছে, কিন্তু তোমার মনে হচ্ছে ডাক্তারকে দেখালে ভালো। এবার তুমি একটা সেন্টারে গেলে, তুমি দেখবে সেখানে ডাক্তারবাবু 800 টাকা দিয়ে দেখে, তোমার কাছে জিনিসটা বেশি মনে হচ্ছে। এমন সেই জ্বরটা যদি সাধারণ জ্বর হয়, তাহলেও তোমাকে 800 টাকা দিতে হবে, টাইফয়েড হলেও 800 টাকা দিতে হবে, ম্যালেরিয়া হলেও 800 টাকা দিতে হবে। আমার অর্গানাইজেশন সেভাবে ট্রিট করে। আমি মনে করি সাধারণ জ্বরের জন্য তো অত হাই লেভেলের টেস্ট এইসব করার দরকার নেই। সেই ডাক্তারবাবু, একই ডাক্তারবাবু একই ছাদের তলায় 100 টাকা দিয়ে দেখে আপনার সুগারের জ্বর ওষুধ দিয়েছে, কারণ এর জন্য হাই লেভেল দরকার নেই। এবার জ্বরের তো 1000 টাকার হতে হবে, অ্যাকর্ডিং টু দ্য ডিফিকাল্টি এবং কি অসুখ হয়েছে সে অনুযায়ী হায়ারার্কি তৈরি করা, সেটা ডেন্টিস্টের ছিল না, আস্তে আস্তে হচ্ছে।
এইটা হলে কিন্তু ট্রিটমেন্ট কস্ট অনেক কমে। মানে একজনের একটা দাঁত খুব সিম্পল দেখে বুঝছো, সিম্পল একটা বেসিক ক্লিনিং দরকার, তার জন্য তো এন্ট্রি লেভেল সেটআপই যথেষ্ট। সেটা কত সাধারণ মানুষের কত এটা খরচও পড়তে পারে? মানে সাধারণ একটা ক্লিনিক একদম আমার সেন্টারে 899 899 টাকা, এবং সেটা যতগুলো সিটিং, একটা দুটো তিনটে চারটে সিটিং একই টাকা। আচ্ছা, 899। আমি এই কারণেই আমার সেন্টারে আউটডোরে এটা করে রেখেছি। এটা তো একটা বেসিক ট্রিটমেন্ট, এর জন্য লোকে বেশি টাকা খরচা করবে কেন? কোনো দরকার নেই। প্রবলেম কি আমি তোকে বলছিলাম, আমি শুরু করার সময় আই হসপিটাল গুলো আছে আমাদের, না ডেন্টাল হসপিটাল নেই, টায়ারিং করা মুশকিল। তুমি বোঝো, তোমার ধরো একজনের কারো একটা সিম্পল ক্যাটারাক্ট অপারেশন হবে, তার জন্য সে যা ওপিডি চার্জ দেবে, যা খুব রেটিনা ক্লিনিক দরকার, সেম চার্জ কেন দেবে? কত দরকার নেই। রেটিনার জন্য সত্যি সত্যি অনেক বেশি ইয়ে করতে হয়, তার ক্লিনিক্যাল চার্জ বেশি হবে। কিন্তু এন্ট্রি লেভেল বা সাধারণ একটা রিফ্র্যাকশন করাবে, চোখটা দেখাবে ওটা ঠিক আছে কিনা, এইটুকুর জন্য একটা রেটিনা ক্লিনিকের সময় চার্জ কেন হবে? ঠিক আছে। এই টায়ারিংটা নেই বলে ডেন্টিস্টটা এক্সপেন্সিভ বলে মনে হচ্ছে। বুঝতে পারছো কি বলছি? প্রবলেমটা হচ্ছে, আমি তোমাকে একটা লাস্ট কথা বলে এই প্রসঙ্গটা থেকে বেরোবো। ধরো তোমার দুপুরবেলা খাওয়ার রিকোয়ারমেন্ট একটা ভাত, একটা ডাল, একটা মাছের ঝোল, একটা মাছের একটা কিছু তরকারি। এই জিনিসটা তুমি একটা বেসিক হাইজেনিক সেটআপে 50 60 70 টাকা খেতে পারো। তুমি যদি এই খাবারটার জন্য একটা 5 স্টার হোটেলে ঢোকো, সেটা 1000 টাকা তোমাকে চার্জ করবে। তোমার তো এই খাবারটার জন্য, এটা কোনো স্পেশাল খাবার নয়, এই খাবারটার জন্য তো একটা 5 স্টার হোটেলে যাওয়ার দরকার নেই। এই খাবারটা তো তোমার বাড়িতে তোমার মা প্রত্যেক দিন রান্না করে, এটা তোমাকে যদি বাইরেও খেতে হয় একটা বেসিক হাইজেনিক সেটা খুব বেশি 100 টাকা নেবে, 120 টাকা নেবে। এইবার তুমি যদি একটা এমন জায়গা করে রাখো যেখানে সমস্ত কিছু হাই এন্ড পাওয়া যায়, সেক্ষেত্রে তোমার সামনে খুব খিদে পেয়ে তুমি সেখানে ঢোকো, তোমার এই ভাত ডাল মাছের ঝোলটা খেতেই 1000 টাকা 1200 টাকা দিয়ে নেবে। তখন যদি তুমি বলো মাছের দাম কি বেড়েছে বাবা, তা তো ঠিক নয়। প্রবলেমটা হচ্ছে আমি গ্রেডেশন সিস্টেমটা রাখতে পেরেছি না। আনফর্চুনেটলি আমাদের এখানকার যেহেতু ডেন্টিস্ট্রি অ্যাজ আ বিগ সেন্টার ডেভেলপ কম করেছে, সবাই তুমি গিয়ে দেখবে একজন ডাক্তার কি দুজন ডাক্তার, দুটো চেয়ার, তিনটে চেয়ারে কমপ্লিট করছে। তার তো ওভারহেড যা, তার কাছে ভলিউম নেই, কারণ সে ইচ্ছা করলেও দিনে 40টা পেশেন্ট দেখতে পারবে না। একজন ডাক্তারের ক্যাপাসিটি আছে, কিন্তু যার কাছে তার ভলিউম আছে, যে ধরো দিনে 60টা 70টা 80টা পেশেন্ট দেখছে, তার সুবিধাটা হচ্ছে সে অনেকটা কম কস্ট কাটিং করতে পারে, কারণ তার অনেকগুলো চেয়ার একসঙ্গে অকুপায়। সো এটা ডিপেন্ড করছে যে তুমি কিরকম ভাবে জিনিসটাকে দেখছো। হেলথ কেয়ারের পার্সপেক্টিভটার উপর ডিপেন্ড করছে। মানে তোমাকে আমরা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বেরোবো। একটা তুমি তো ফুটবল কভার করছো, একটা ফুটবল টিমে ধর একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার একটা ভালো টাকা পেলে, সেই টাকাটা তো 11 জনের মধ্যে ভালো। আর সেই জায়গায় সে যে একটা সিঙ্গেল টেনিস প্লেয়ার হয় একা টাকাটা পাবে, ন্যাচারালি এই 11 জন নিশ্চয়ই টেনিস প্লেয়ার থেকে কম টাকা পাবে। সেই জন্যই বলছি, যেখানে যে সেটা একটা বড় সেটা, যার কাছে অনেকগুলো অ্যাভেলেবেল ইউনিটস, অনেক অ্যাভেলেবেল ডাক্তার একসঙ্গে আছে, যে কারণে তুমি যদি আজ থেকে 30 বছর 35 বছর আগে আই এর কনসেপ্ট, চোখের ট্রিটমেন্টের কনসেপ্ট, এখনকার চোখের ট্রিটমেন্টের কনসেপ্ট দেখো, কস্ট অনেক নেমে চলে এসেছে। কারণ আমরা অনেক ওয়াইড ট্রিটমেন্ট দিতে পারছি। এটা হবে, সময় হয়েছে, আস্তে আস্তে হবে। স্যার, সাধারণ মানুষের আরো একটা বেসিক একটা সমস্যা মুখে দুর্গন্ধ হওয়া, সবসময় এটা খাদ্যাভ্যাসের উপর কি ডিপেন্ডেন্ট? না, এটা কেন হয়? মুখে দুর্গন্ধ হওয়ার জন্য তুমি খাদ্যাভ্যাস নিয়ে শুরু করলে বলে খাদ্যাভ্যাস নিয়ে ছোট্ট ছোট্ট কথা বলি। দেখো, আমাদের কিছু কিছু ডায়েটারি সাবস্টেন্স আছে যেগুলো থেকে মুখে খারাপ গন্ধ হয়, যেমন ধর পেঁয়াজ রসুন, তুমি খেলে মুখে খারাপ না হলে এটা খুব মানে অস্বস্তিকর, একটা একটা অবনক্সাস স্মেল হয়, এটা হয়। এটা হলে তো আমার কিছু করার নেই, পেঁয়াজ রসুন খেলে তো এটা হবে। কিন্তু সবাই তো সবসময় পেঁয়াজ রসুন খায় না, তাহলে তার মুখে খারাপ গন্ধ হয় কেন? অধিকাংশ সময় মানির অসুখ থেকেই খারাপ গন্ধ হয়। কিন্তু এই পার্টটা যদি বাদ দিয়ে যেটা লাস্টে বলছি, তাহলে মেন দুটো তিনটে কারণে খারাপ গন্ধ হতে পারে। একটা হলো মুখে ড্রাইনেস বেশি আছে, জল কম খাওয়া হচ্ছে, এটা একটা খারাপ গন্ধের বিশাল বড় কারণ। অনেকক্ষণ কথা বলা হচ্ছে না, মুখে কিছু মুভমেন্ট হচ্ছে না, স্ট্যাগনেশন হয়েছে, স্যালাইভেশন হচ্ছে না, মানে লালা বেশি বেরোচ্ছে না,
তাহলে মুখে খারাপ গন্ধ হবে, ব্যাকটেরিয়া অ্যাকুমুলেট হচ্ছে। আরেকটা হচ্ছে তোমার যদি সাইনাসের প্রবলেম বা সর্দির প্রবলেম বেশি থাকে তাহলে সেই গন্ধটা, এই গন্ধটা লোকে বেশি পাওয়ার থেকে তুমি নিজে বেশি পাবে। তুমি ঢোক দিতে গেলে দেখবে গলায় একটা খারাপ গন্ধ বেরোচ্ছে, কারণ সর্দিটার মধ্যে ন্যাচারালি তার মধ্যে যেহেতু বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, এপিথেলিয়াল সেল থেকে রেড সেল, রেড ব্যাকটেরিয়া, তার মধ্যে একটা খারাপ গন্ধ পাবে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাড়ির রোগ থেকে। এবার মাড়ির রোগ থেকে তুমি কোথায় বলছো আমাদের অ্যাওয়ারনেস এত কম। আমি তো সারাদিনেই দেখছি সকাল থেকে রাত পর্যন্ত, মানে মাড়ির অসুখ কিন্তু সারা পৃথিবী, স্ট্যাটিস্টিক্স, এটা আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবী সর্দি কাশির পরেই কমনেস্ট হলো মাড়ির অসুখ। ঠিক আছে, সবার প্রায় 10টার মধ্যে 8 জনের মুখে অল্প বিস্তর আছে, কেউ জানে না। কারণ জানে না মানে জানে, কিন্তু সে বিশ্বাস করতে জানে তার অসুখ আছে। সকালবেলা ব্রাশ করতে গিয়ে রক্ত পড়ছে, আর নর্মাল, নর্মাল নয়, এটা মাড়ির অসুখের প্রথম ভাব। বুঝতে হবে মাড়িটা মাঝে মাঝে ফুলছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এটা মাড়ির অসুখের প্রথম ধাপ। আমরা কি হয়, এই যদি বুঝলি অ্যাওয়ারনেস লেভেল কম, আমরা সে ইগনোর করি। ইগনোর করে অধিকাংশ সময় আমার কাছে যখন কেসগুলো আসে, তখন কেসটা অনেকটা দূর দিকে চলে গেছে, ইগনোর করেছে। আমাকে অনেকে বলে যে এত না বুঝতে পারে, মানে আমার ধারণা ছিল একটু ফুলতে রক্ত এলে কি হয়, তো স্বাভাবিক, এটা স্বাভাবিক নয়। তোমার এই পডকাস্ট থেকে শুনবে তারা মনে রাখো, থুতুর সঙ্গে রক্ত পড়া, মানে বা ব্রাশ করতে গেলে পেস্টের সঙ্গে রক্ত পড়া, এটা স্বাভাবিক নয়, অর্থাৎ নাম জিঞ্জিভাইটিস, এটা অসুখ। এটা প্রথম ধাপ। এই অবস্থায় এলে আমাদের জন্য ট্রিট করা খুব ইজি, নর্মাল একটা ক্লিনিকই হতে হয়ে যায়। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা যে মুখে স্কেলিং করার কথা বলি, বছরে একটা বা কারো কারো দুটো বলছি, স্মোকার হয়, আচ্ছা স্মোকার, এরা এদের মুখেও খাওয়া হয়। আচ্ছা, এই সিচুয়েশনে যে আমরা পরিষ্কার করতে বলি মুখটা, সেটা কিন্তু মাড়ির অসুখকে ফিউচারে যেন খারাপ না হয় এই সিচুয়েশন, কারণ খারাপ হলে সেটাকে রিভার্ট করানো খুব ডিফিকাল্ট। আমরা তো ট্রিটমেন্ট করে ঠিক করি, কিন্তু তার জন্য মেনটেন্যান্স লেভেল অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই যে একটা সিচুয়েশন প্রথমে আসলে তার ট্রিটমেন্ট কস্ট, আর যত পরে যাবে ক্যান্সারের মতো যত স্টেজ এগোবে তার প্রগনোসিস খারাপ হবে, পেশেন্টের বেঁচে থাকার সম্ভাবনাও কমতে থাকবে, খরচাও বাড়তে থাকবে। ওই যে অতএব ডেন্টাল ট্রিটমেন্টের খরচার কথা সম্পর্কে তুমি যখন বলছিলে, আপনি আমাকে বলছিলেন না, পেশেন্ট কোন স্টেজে আছে সেটা খুব ইম্পর্টেন্ট। সব সিচুয়েশন এক নয়, সব সিচুয়েশন এক নয়। ধরো তুমি আরো চুল সংক্রান্ত জিনিসের ট্রিটমেন্ট খরচা, একজনের সবে চুল পড়ছে আর একজন সম্পূর্ণ টাক পড়ে গেছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে, ওই দুটো খরচা তো এক নয়। আমি কারণ টাকটা তো সকালবেলা উঠে দেখলাম পাতার টাক পড়ছে, এরকম তো হয় না, এটা হতে আস্তে আস্তে সময় আছে। আমি প্রথম অবস্থায় দেখাতাম, তাহলে আমার জিনিসটা খরচ কম হতো। খরচ জিনিসটা ডিপেন্ড করছে আমি রোগের কোন স্তরে, কোন স্টেজে দেখাচ্ছি তার উপরে। ইনিশিয়াল স্টেজে তো খরচা মোটেই খুব একটা বেশি, ওটাই বেশি। কিন্তু আমাদের কাছে অধিকাংশ সময়ে বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস পেশেন্ট আসেই অনেকটা পরে স্তরে, অনেকটা পরে লেভেলে, সেজন্য খরচা বেড়ে যায়। কারণ তখন আর ট্রিটমেন্ট একটা বা দুটো থাকে না, অর্থাৎ 3-4-5 রকম ট্রিটমেন্ট করতে হয়, ঠিক আছে, সেটা একটা অসুবিধা। মুখে দুর্গন্ধ দূর করার কি উপায় আছে? মানে আমাদের ছোটবেলায় বলতো লবঙ্গ যদি মুখে রাখি এই ব্যাড স্মেলটা আসে না। বেশ, যদি এরকম হয় যে ড্রাইনেস থেকে হচ্ছে, তাহলে তো প্লেন জল খাওয়ার ফ্রিকোয়েন্সিটা বাড়ালে, দিনে আমি 10 বার জল খাই, তার জায়গায় 20 বার জল খেলেই এটা কমে আসে। যদি এরকম হয় যে আমার মুখে অ্যাসাজ মাড়ির অসুখ নেই কিন্তু হচ্ছে, সেক্ষেত্রে কিছুদিন মাস্কিং করা যেতে পারে। কেউ কেউ চিউইংগাম খায়, লবঙ্গ রাখা যেতে পারে, বা অনেকে একটু বড়ি টড়ি খায়, এগুলো ঠিক আছে। কিন্তু যদি সত্যি সত্যি অসুখ থাকে, বারবার বলছি কেন, আপনি একবার ডাক্তারকে দেখে নিন যে আপনার মাড়ির অসুখ নেই। যদি মাড়ির অসুখ না থাকে তাহলে এই ধরনের মাস্কিং এজেন্ট দিয়ে চলে যাবে। কিন্তু সত্যি যদি মাড়ির অসুখ থাকে এবং আমি ভাবি মাস্কিং এজেন্ট দিয়ে চালিয়ে দেবো, সেক্ষেত্রে অসুখটা সে অ্যাডভান্স হয়ে যায়। অতএব আমার মাড়ির অসুখ আছে কি নেই, এটা একবার একজন ডাক্তারকে দেখিয়ে দিতে আছে, কিছু নেই, অসুবিধা নেই। তার যদি সত্যি কিছু না থাকে, তাহলে বলবেন যে আপনার কিছু নেই, আপনি অন্য মাস্কিং দিন বা দিনে 2 বার করে প্রপারলি দাঁত মাজুন। হতে পারে যে দাঁত মাজছেন, 2 বারই মাজছেন, 2 মিনিট করে মাজছেন, টেকনিকটা ঠিক হচ্ছে, হয়তো অ্যাঙ্গুলেশন ঠিক হচ্ছে, স্ট্রোক ঠিক হচ্ছে। একজন প্রপার ডাক্তারবাবুর কাছে গেলে তিনি হাতে ধরে দেখিয়ে দেবেন, টেকনিক বলে দেবেন, ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দেবেন, এটা দেখো এটা দেখবো। এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে,
ভালো ব্রাশিং টেকনিক, অ্যানিমেটেড ভিডিও আছে, একদম অরিজিনাল এআই ফিচার ভিডিও আছে, তারপর মডেল দিয়ে বানানো ভিডিও দেখে শিখে নেবে, কোনো অসুবিধা নেই। মুখের দুর্গন্ধের জন্য, মাড়ির অসুখের জন্য তো অনেক বড় স্পেকট্রাম, অনেক কারণে হতে পারে। অতএব সেগুলো থেকে আমরা বেরোনোর জন্য জায়গা হেল্প লাগবে, প্রফেশনাল হেল্প লাগবে। আমার বাড়ির দেওয়াল রং করতে হবে, আমি কি তরবার করে নিজেই রং কিনে রং করি না, যে মিস্ত্রি খুঁজে রং করে, একটা প্রফেশনাল হেল্প দরকার হয়। সে আমার গাড়ি খারাপ হয়েছে, আমি কি গাড়ির তলায় ঢুকে পড়ি, আমি আর ওয়ার্কশপে নিয়ে যাই। সেই জায়গায় যদি আমার বাড়ির জন্য যদি একজন প্রফেশনাল হেল্প দিতে পারি, আমার স্বাস্থ্যের জন্য কোনো প্রফেশনাল হেল্প। এবং আমি বারবার বলছি, তুমি যে কথাটা বলছো খরচাটা একটা ফ্যাক্টর ইন্ডিয়াতে, কিন্তু এটাও সত্যি কথা। দুটো জিনিস, একটা হলো সরকারি হসপিটাল, প্রাইভেটে আসার দরকার নেই। সরকারি হসপিটাল বেসিক লেভেলের ট্রিটমেন্ট সবাইকে বিনামূল্যে দেয়, সমস্ত সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের সরকারি হসপিটাল। আপনি সেখানে যান, অসুখ ঠিক করতে হলে যেখান থেকে হেল্প দরকার সেখান থেকে হেল্প, এটা প্রফেশনাল গাইড, ফেলে রাখবেন না, ফেলে রাখবেন। সরকারি হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে, go and get the help from them. আমরা যে মাজন দিয়ে ব্রাশ করি, সেই মাজন চুজ করার আগে কি নির্দিষ্ট কিছু বিষয় মাথায় রাখা উচিত? কারণ বর্তমানে সময় লিকুইড ফর্মটাও আমরা দেখতে পাই যে তরল একটা মাজনের মতো আমরা যদি কুলকুচু করে ফেলে দিই, সেক্ষেত্রেও নাকি কাজটা একই হয়। না, ভুল। কথাটা হচ্ছে যে তরল মাজন বলতে তুমি যদি মাউথ ওয়াশের কথা বলো, তাহলে কিন্তু মাউথ ওয়াশ কিন্তু টুথব্রাশের রিপ্লেসমেন্ট নয়। আর মাজন বা পেস্ট যদি বলো, আমি তোমাকে একবার বললাম, আরেকবার বলছি, সেটা হচ্ছে যে পেস্টের ক্ষেত্রে কোনো স্পেসিফিক ব্র্যান্ড, কোনো স্পেসিফিক চয়েস, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। অনেক একটা বিজ্ঞাপন বেরিয়েছিল না যে আপনার লবণে মাজনে কি লবণ আছে। আমি বললাম তোমার মাজনে লবণ, হলুদ, লবঙ্গ, এলাচ কিচ্ছু থাকলে লাভ হবে, কিছু থাকলে লাভ, এগুলো দরকারও নেই, এগুলোর কোনো দরকার নেই। এগুলো না থাকলেও তোমার দাঁত ওই পেস্টটা দিয়ে একই রকম পরিষ্কার হবে, শুধু পেস্টও চলবে, টুথ পাউডার চলবে না, গুঁড়ো চলবে না, সেটা হলে কিন্তু এনামেলের ক্ষতি হবে। পেস্ট, যে কোনো ফর্মের পেস্ট, সেই পেস্ট ফেনা হোক ফেনা না হোক, সেটা লাল, কালো, সাদা, এই পেস্টের ব্যাপারে একদম মাউসের রঙের তেল। বেড়াল ইঁদুর ধরতে পারে কিনা দেখো, বেড়ালের রং সাদা না কালো দেখা যাবে। পেস্টের কি টেস্ট, পেস্টের কিরকম গন্ধ, পেস্টের কিরকম রং, কিচ্ছু দেখাতে না। তাতে নুন আছে না চিনি আছে, কিচ্ছু দেখাতে না। সেটা একটা পেস্ট, বাজার চলতি পেস্ট, যে পেস্টটার দাম খুব বেশি নয়, অ্যাফোর্ডেবল, ভালো একটা ব্রাশ, সফট ব্রাশ উইথ এনি স্ট্যান্ডার্ড টুথপেস্ট। এনি স্ট্যান্ডার্ড টুথপেস্ট কথাটা কেন বললাম, মানে দাঁত শিরশির করার জন্য যে পেস্ট কিছুদিনের জন্য ডাক্তারবাবু দিয়েছে সেটা নয়, সেটা দাম বেশি, দাম বেশির জন্য নয়, সেটা লং টার্মে ব্যবহার করার কথা নয়। ওটা 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করার জন্য, এবং ডাক্তারবাবু আপনাকে দেবে, ডাক্তারবাবু বন্ধ করবে, নিজের থেকে সারা বছর ধরে 4 গুণ দাম দিয়ে অকারণে পয়সা খরচা করে ওষুধ দোকান থেকে কেনার কোনো নয়। যে কোনো সাধারণ পেস্ট আর একটা নরম ধরার ব্রাশ, সেটা দিবে। লিকুইড যেটা আমরা ব্যবহার করি সেটা ঠিক আছে। মাউথওয়াশ ব্যবহার করার কোনো দরকার নেই, মাউথওয়াশ ব্যবহার করা উচিত নয়। মাউথওয়াশ একটা ওষুধ, এটা একজন ডাক্তারবাবু দেবে, ঠিক আছে, ডাক্তারবাবু দেবে, তিনি বলবেন কখন বন্ধ করতে হবে, 3 উইকস, 3 সপ্তাহ বাদে বন্ধ হবে। ওটা দিয়ে মাউথওয়াশের কিছু সাইড এফেক্ট আছে, ওষুধ তো একটা, ওটা দিলে দাঁত রং কালো হয়ে যাবে, ওটা দিলে দাঁতে টার্টার বা ক্যালকুলাস পাথর জমবে, ওটা দিলে জিভের টেস্ট চলে যাবে, খাবার স্বাদ চলে যাবে, ওগুলো দিয়ে পরিষ্কার করার নয়। মাউথ ওয়াশ একমাত্র ডাক্তারবাবু লিখলে ইউজ করবেন, অথবা কোথাও আমি ট্রেনে করে ট্রাভেল করছি, দাঁত ব্রাশ করার অসুবিধা হয়, ট্রেনের টয়লেটে ভালো জল নিয়ে অসুবিধে, ফেনা থাকে, ওই এক দিনের জন্য আমি মাউথ ওয়াশ ইউজ করতে পারি ফর দ্য ট্রানজিট পিরিয়ড অ্যাজ ট্রাভেল এইড, আদারওয়াইজ মাউথ ওয়াশ নয়। অনেকের অনেক জটিল রোগ থাকে, যেমন ডায়াবেটিস বলুন, হার্টের অসুখ বলুন, এই সকল রোগগুলোর সাথে কি দাঁতের কোনো কানেকশন আছে? হ্যাঁ, একদমই তো, ডিরেক্টলি। এখন দাঁতের শুধু তাই না, ওরাল ক্যাভিটি থেকে আমরা এখন না মাউথ বডি কানেকশন বলে একটা জিনিস খুব লাস্ট 25 বছর চলছে। সেটা হচ্ছে এখন বলছে, তুমি মাঝে মাঝে দেখবে বিভিন্ন স্টাডি বেরোচ্ছে যে মুখের মধ্যে এরকম প্রবলেম হলে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে, মুখের মধ্যে এরকম হলে রেসপিরেটরি প্রবণতা বাড়ছে, আর্লি সিমটম বলা হয় এগুলো সব। এই মুখের ভেতরের ইনফেকশন, প্রবলেমটা কি, মুখটা তো শরীরের বাইরে না, মুখের মধ্যে ইনফেকশন হলেই সেই ব্যাকটেরিয়াল লোড বাড়লেই পুরো সাইটোকাইন বডিতে বাড়বে,
তুমি শুনে আশ্চর্য হবে, মুখের ভেতরে যদি একজন মহিলা, প্রেগনেন্ট মহিলার মুখে যদি ইনফেকশন থাকে, গ্রামে যদি ইনফেকশন থাকে, পেরিওডন্টাইটিস থাকে, তার ডেলিভারি আগে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ সাইটোকাইন এত বেশি হয়, যে হরমোনটা ইউটেরাইন কন্ট্রাকশন করে ডিউরিং ডেলিভারি, অক্সিটোসিন, এই সাইটোকাইনগুলো অক্সিটোসিন লাইক এফেক্ট আছে, ও আগে প্রিম্যাচুয়ার লেবার করে দেয়। প্রিম্যাচুয়ার লেবার করলে অসুবিধাটা বুঝতে পারছো, বেশ বাচ্চাদের আগে ডেলিভারি ও তো প্রিম্যাচুয়ার বেবি তো ফুল গ্রোন হয়নি। সো এটা আমেরিকাতে একটা বড় কারণ, প্রিম্যাচুয়ার বেবি ইজ সোশ্যাল বার্ডেন, তাকে ইনকিউবেটরে রাখো, খরচা আছে, তার প্রচুর খরচা। অতএব প্রিম্যাচুয়ার ডেলিভারি হওয়া মানেই সেটা একটা সোশ্যাল বার্ডেন ইন দ্য সেন্স, সেটা তো একটা হেলথ কেয়ার সিস্টেমের উপর একটা প্রেশার। গভর্নমেন্ট সেটা তাকে আলাদা করে ইনকিউবেটরে রাখো, এনআইসিইউ দিতে হতে পারে অনেক সময়। সো এগুলো খুব ইম্পর্টেন্ট। মুখের ইনফেকশন মানে এখন আর শুধু মুখের ইনফেকশন নয়, মুখের ইনফেকশন মানে সেটা মনে রাখতে হবে যে মুখের ইনফেকশনটা সারা শরীরের বিভিন্ন জায়গায়, অ্যাথেরোস্ক্লেরোসিস যেরকম ইনডিউস করতে পারে, তার সঙ্গে এখন বলছে ইভেন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের সঙ্গে অ্যালঝেইমার্স ডিজিজের সঙ্গে রিলেশনশিপ আছে, ঠিক আছে। এবং মুখে থেকে, কারণ মুখের আমাদের সালাইভা এবং মুখের মধ্যে ফ্লুইড থেকে প্রচুর পরিমাণে বায়োমার্কার টেস্ট করা যায়। এবার সালাইভা থেকে এবং আমাদের এখন যেটা হচ্ছে বলছি, সালাইভা থেকে কিন্তু স্টেম সেলও কালেক্ট করা যাবে। 2030-এর পরে আমরা জাপান অলরেডি রিসার্চ শুরু করেছি যে ওরা ওরাল ক্যাভিটি থেকে স্টেম সেল নিয়ে অন্য জায়গায় সিট করবে। মুখটা যেহেতু বডিরই পার্ট, এটা সম্পর্কে মানে আমাদের দেশে কেন ধারণাটা হয়েছে আমাদের, আমরা তো ব্রিটিশ সিস্টেম ফলো করতাম। তুমি দেখবে, তুমি অসুবিধা হচ্ছে আমরা যখন এখন নিট পরীক্ষা, আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি, ইউরোপ কিন্তু এরকম নয়। আমরা আমেরিকান সিস্টেম ফলো করতে গিয়ে, যেহেতু ডক্টর আর আহমেদ আমেরিকা থেকে পড়েছিলেন, আইওয়া ইউনিভার্সিটি থেকে, এবার আমেরিকান সিস্টেম ফলো করতে গিয়ে ওদের মেডিকেল ডিগ্রি আর ডেন্টাল ডিগ্রি আলাদা। ইউরোপের প্রচুর দেশে কিন্তু সেরকম নয়। আগে তোমাকে মেডিকেল ডাক্তার হতে হয়, তারপরে ডেন্টিস্ট্রিতে 3 বছরের স্পেশালাইজেশন করতে হয়। এই জন্য ওদের দেশে যারা দাঁতের ডাক্তার তারা আসলে বেসিক্যালি একজন এমবিবিএস ডাক্তার, তারপরে ডেন্টিস্ট্রি করে। আমাদের দেশে যেহেতু এমবিবিএস স্ট্রিম আর ডেন্টিস্ট্রি বিডিএস স্ট্রিমটা আলাদা, সেজন্য জিনিসটা গুরুত্ব হয়ে যাবে। এরকম যদি হতো যে কেউ এমবিবিএস করে নিত, তারপরে ডেন্টিস্ট্রি আর 3 ইয়ার স্পেশালিটি করতো, তাহলে অ্যাওয়ারনেস লেভেলটা অন্যরকম। সেটা ইউরোপের প্রচুর দেশে আছে, আমি ইউরোপের থেকে দেখেছি, ইউরোপের প্রচুর দেশে আছে, কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি নেই। আমাদের দেশে ডেন্টিস্ট্রি এবং এমবিবিএস দুটো কাউন্সিল আলাদা, ন্যাশনাল ডেন্টাল কমিশন আলাদা, এনএনসিও আলাদা, ন্যাশনাল মেডিকেল কমিশন। এই দুটো যেহেতু আলাদা, দুটোর কারিকুলাম আলাদা, সেই জন্য এবার আমাদের অসুবিধা যেমন তারা এখন নতুন জিনিস হচ্ছে আয়ুষ, আয়ুর্বেদী, তারপরে তার সঙ্গে হচ্ছে ইউনানি আছে, সিদ্ধা আছে, হোমিওপ্যাথি আছে, যোগা আছে, ওগুলো সব একসঙ্গে শুনে এসছে। আমরা মডার্ন মেডিসিনের মধ্যে অ্যালোপ্যাথি আর ডেন্টিস্ট্রি যেহেতু আলাদা হয়ে গেছে, সেই জন্য অ্যাওয়ারনেস লেভেলটা একটু ডিফারেন্ট। স্যার, রুট ক্যানেল, যেটা নিয়ে সাধারণ মানুষের অনেক বেশি প্রশ্ন, এই রুট ক্যানেল জিনিসটা কি এবং কিভাবে সাধারণ মানুষকে এটা হেল্প করে এবং কাদের করা উচিত? করা উচিত মানে রুট ক্যানাল ট্রিটমেন্টটা হচ্ছে অরিজিনালি তো হয়েছিল যে রুট ক্যানাল ট্রিটমেন্টের ধারণা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে ধারণা হচ্ছে দাঁতের মধ্যে পাল্প আছে, পাল্পটা উপরে পাল্প চেম্বার আছে, তারপরে দাঁতের যে রুট তার মধ্যে কিছু ক্যানালের মতো জিনিস আছে, এর মধ্যে পাল্পটা আছে বলে সেটা ইনফেকশন হয়ে গেলে সেইটাকে পরিষ্কার করে ক্লিন করে ফিলিং করাটার নাম হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবার যাদের ক্যাভিটি হয়েছে বা দাঁত ভেঙে গেছে বা দাঁতটা নন ভাইটাল হয়ে যায়, এদের জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়। এবার আমরা আস্তে আস্তে তো বিজ্ঞানের ধাপে এগোচ্ছি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা রিজেনারেটিভ এন্ডোডন্টিক্সের দিকে এগোচ্ছি, যেক্ষেত্রে হয়তো কিছুটা পাল্পও ঠিক থাকলে পুরো রুট ক্যানাল ট্রিটমেন্টটা করার দরকার হবে না। ভাইটাল পাল্প থেরাপি, রিজেনারেটিভ এন্ডোডন্টিক্স তৈরি হচ্ছে, আমরা চেষ্টা করছি পাল্পটাকে আবার রিগ্রো করা। হয়তো এটা হতে আরো 10, 15, 20 বছর, 25 বছর লাগবে। ততদিন পর্যন্ত রুট ক্যানাল এই যেগুলো ইন্ডিকেশন বললাম, তাতে ক্যাভিটি হয়ে গর্ত হয়ে পাল্প অব্দি চলে গেছে, ইনফেকশন হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, বা দাঁতের কোনো কারণে চোট আঘাত লেগে নন ভাইটাল হয়ে গেছে, এইরকম সিচুয়েশনগুলোতে রুট ক্যানাল রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি একবার করি, পরবর্তীকালে আবার কতদিন পর করা উচিত? না, রুট ক্যানাল ট্রিটমেন্ট তো রুট ক্যানাল ট্রিটমেন্ট একবার করলে পরবর্তী করার পরে রুট ক্যানাল ট্রিটমেন্ট ওয়ান সিঙ্গেল ট্রিটমেন্ট। ওকে, এবার যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট ফেল করে তাহলে রিরুট ক্যানাল করতে হয়। এবার ফেল করাটা অনেক কিছু বিরুদ্ধ, যদি ট্রিটমেন্ট ঠিক মতো না তাহলে সেটা ফেল করে।
আদারওয়াইজ রুট ক্যানাল একবার করে ইটস ওয়ান টাইম প্রসিজার, একবার সারা জীবনে একবারই করতে হয়। এটা মানে রিপিটেড করার দরকার হয় না। সেটা কাদের করা উচিত? এই সিমটম কি তারা আগে থেকে বুঝতে পারে যে আমার ভিতরটা খারাপ হয়ে যাচ্ছে? তাতে অধিকাংশ সময় পালপাটিসে ব্যথা হয়, সিভিয়ার ব্যথা হয়, এবং এইগুলো যে গন্ডগোল, অধিকাংশ সময় সিভিয়ার ব্যথা নিয়ে পেশেন্ট এসে বলে দাঁতটা ফিলিং করে। তাদের বোঝানো মুশকিল হয় যে এটার ফিলিং করার স্তরে নেই। ফিলিং করার স্তরে ততদিন যে যখন খাবারটা আটকা ছিল হালকা শিরশির করছিল, ব্যথা হচ্ছে মানে ইনফেকশনটা পাল্পের অবধি চলে গেছে, এইবার এটাকে রুট ক্যানাল করতে হবে, এটা আর ফিলিং করা যাবে না। আচ্ছা, তার মানে স্যার মাটি অবধি বিষয়টা চলে গেলে তখন মানে ভেতরের যে পাল্প যে অংশটা আছে, এটার মধ্যে ভাস্কুলারিটি আছে, এটার মধ্যে ব্লাড ভেসেল আছে, নার্ভ আছে, সে অবধি ইনফেকশন চলে গেলে আমাদের এখনকার নলেজ, এই মুহূর্তে নলেজ সম্পর্কে ধারণা হচ্ছে যে ওইটা সম্পর্কে ধারণা যে এটাকে আর রিগ্রো করানো যাবে না পাল্পকে, তাহলে পুরো পাল্পটা বের করে ভিতরটা পরিষ্কার করে তার ভিতরটা ফিল করে দিতে হবে। এটা এখন আমাদের আজ অবধি ধারণা। আমি জানি না 5 বছর 7 বছর 5 বছর পরে তোমার সঙ্গে আমার কথা হলে হয়তো তখন দেখবো রুট ক্যানাল ট্রিটমেন্টটা দরকার হচ্ছে না, ওকে, তখন হয়তো দেখবো রিজেনারেটিভ এন্ডোরেন্স করে ওই খারাপ পাল্পটাকে আবার তৈরি করে দেওয়া হচ্ছে, সেটা হতে পারে। রাইট। কিন্তু আজ পর্যন্ত এই আজকে যেটাও রুট ক্যানাল ট্রিটমেন্টের একটা বড় অংশ, মানে যত পাল্প খারাপ হয়ে যায় তার একটা 95 to 96 97% রুট ক্যানাল ট্রিটমেন্টই করতে হয়। কিন্তু আমরা আশা করি যে একটা সময় হবে যেদিন রিজেনারেটিভ এন্ডোরেন্সের রুট ক্যানাল করতে হবে না, আমাদের কাছে কোনো রকম সেল বা কোনো গ্রোথ ফ্যাক্টর বা কোনো টেকনিক বা কোনো মেটেরিয়াল বেরোবে যেখানে আমি পাল্পের মধ্যে, খারাপ পাল্পের মধ্যেও ওইটা দিয়ে দিলে পাল্পটা আবার নতুন করে কমপ্লিটলি তৈরিও করে চলে যাবে। সেটা যে হচ্ছে না তা নয়, রিজেনারেটিভ এন্ডোডন্টিক্স এন্ড ভাইটাল পাল্প থেরাপি তো হচ্ছে, কিন্তু সেটা এখনো খুব প্রেডিক্টেবল, ঠিক আছে। এবার যে কোনো চিকিৎসারই তো ধাপ আছে, মানে ধরো এখন আমরা খুব আকছার ডেন্টাল ইমপ্ল্যান্ট করছি বা নি ইমপ্ল্যান্ট করছি, হিপ প্রসেস করছি, আজ থেকে 25-30 বছর আগে সেটা নিয়েও এক্সপেরিমেন্টাল স্টেজ ছিল, তারপরে এখন সেটা প্রুভেন হয়ে গেছে। আমি আশা করছি এটাও আজ থেকে 20 বছর বাদে, হয়তো তখন আমরা ফিল্ডে থাকবো না, কিন্তু তখন হয়তো দাঁতকে এরকমভাবে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতেই হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে রিজেনারেটিভ এন্ডোডন্টিক রিসার্চ তো চলছে, সারা পৃথিবীর জন্য রিসার্চ চলছে, কাজও চলছে, অনেকে করছেন, সাকসেসফুলি করছেন, কিন্তু জিনিসটা এখনো ফুল প্রুফ। স্যার, আমাদের বহু বন্ধু বান্ধবদের আমি দেখেছি যে দুটো দাঁতের মাঝে একটু বেশি ফাঁক, এবং সেটাকে ঢাকার জন্য তারা একটা লোহার একটা স্কেলিং টাইপের বা কিছু একটা বর্ম টাইপের লাগিয়ে রাখে, এবং দীর্ঘদিন এরকম একটা লাগানো থাকে ব্রেস। স্যার, সেই ট্রিটমেন্ট আমরা কখন করি এবং কেন এটা প্রয়োজন হয় ব্রেস ট্রিটমেন্টের? না, ব্রেস শুধু নয়, মানে অর্থোডন্টিকের পুরো ট্রিটমেন্ট, যেক্ষেত্রে দাঁতের মাঝখানে ফাঁক আছে বা দাঁতে এলোমেলো আছে, খুব ডিপ বাইট আছে, এই ক্ষেত্রে আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্টটা করি। অর্থোডন্টিক ট্রিটমেন্টটা করার খুব ভালো বয়স, আইডিয়াল এজ কথাটা আর বলবো না, কারণ এখন আর আইডিয়াল এজগুলো কিন্তু এখন 8 থেকে 80 সবার অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা যায়। আগেকার দিনে একটা সার্টেন এজের বাইরে করা যেত না, এখন কিন্তু সেরকম। কিন্তু খুব ভালো সময় হচ্ছে 9.5-10 বছর বয়স থেকে শুরু করে 20-21 বছর পর্যন্ত, এই সময় আমাদের গ্রোথ ফেজ থাকে, সেক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো করা খুব ইজি। যদিও দুটো দাঁতের মাঝখানে যদি একটা বা দুটো দাঁতের মাঝখানে গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমরা কসমেটিক্যালিও করে দিতে পারি। কিন্তু যদি এরকম হয় যে ইন জেনারেল অনেকগুলো দাঁতের মাঝখানে গ্যাপ আছে বা খুব এলোমেলো দাঁত উঁচু নিচু আছে, কারো গজ দাঁত আছে, সেক্ষেত্রে কিন্তু অর্থোডন্টিক ট্রিটমেন্ট করাই সুবিধা হবে। তুমি যেটা বলছো যে ব্রেস লাগানো, এখন কিন্তু এই ব্রেসটা একটা সুবিধা আছে, অসুবিধা। সুবিধা কি, ভীষণ প্রেডিক্টেবল, ভালো। অসুবিধা দুটো, একটা হলো যে জিনিসটা ফিক্সড, পরিষ্কার রাখা এতদিন ধরে জিনিসটা এরকম না, জিনিসটা আমি টাকা বেশি দিয়ে ভালো দিলেই 3 মাসে শেষ হয়ে যাবে, ওটা করতে কিন্তু 1.5 বছর 2 বছর 2.5 বছর 3 বছর লাগবে। সেই জন্যই যেহেতু জিনিসটা দাঁতের এতদিন ধরে ফিক্স হয়ে থাকে, অনেকে আজকাল অ্যালাইনার ইউজ করছে। অ্যালাইনারের সুবিধা হচ্ছে ওটা খোলা যায়। আমার যদি মনে হয় যে আমি মাঝখানে 7 দিন 10 দিন কোনো একটা ফাংশনে যাবো, অনুষ্ঠানে আমি পড়বো, ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করবো, আমি খুলে রেখে দিই, এসে আবার শুরু করতে হবে। ব্রেসের ক্ষেত্রে সেটা পসিবল না, কারণ দাঁতে ফিক্স হয়ে আছে। অনেকে না ফ্যামিলি অকেশন আছে, হাসতে কিরকম লাগবে। স্যার, কতদিন লাগানো উচিত ব্রেস, মানে কতদিন এটা লাগানো? ডিপেন্ড করে কোন সিচুয়েশনের উপরে হবে। মোটামুটি বলছি বিভিন্ন ট্রিটমেন্ট 1.5 বছর থেকে 3 বছর 4 বছর পর্যন্ত, ইভেন তারও বেশি অনেক সময় দরকার হতে পারে। সো এটা ডিপেন্ড করছে কতটা, আবার বললাম, কতটা অসুখটা, মানে কতটা এলোমেলো বা কতটা ফাঁক, এই জিনিসটা কোন বয়সে ট্রিটমেন্ট হচ্ছে, প্লাস কতটা বেশি আছে, তার উপর ডিপেন্ড করবে যে রিভার্সাল। স্যার, ব্রেস যদি খুলে রাখা হয়, পরবর্তীকালে আবার দাঁতটা আগের জায়গায় কি ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে? মানে খুলে রাখা বলতে সে ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর, ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর, হ্যাঁ, রেকারেন্স হতে পারে, তবে রেকারেন্স ভীষণ কম। আজকাল রেকারেন্স অনেক কমে গেছে, কারণ আজকালকার বায়োমেকানিক্স এত ভালো বায়োমেকানিক্স এসে গেছে, তাতে
রেকারেন্স তো হতেই পারে, কিন্তু রেকারেন্সের পসিবিলিটি আমি যত ছিল সেটা অনেক কমে গেছে। স্যার আপনি এতদিন ধরে এই পুরো বিষয়টা নিয়ে রিসার্চ করছেন, আছেন, রোগী দেখছেন, দাঁতের বিষয়ে সবথেকে বেশি চ্যালেঞ্জিং কেস আপনি কি ফেস করেছিলেন? চ্যালেঞ্জিং তো ফেস করেছিলাম, চ্যালেঞ্জিং প্রত্যেকদিন ফেস করি। হুম, এই যে আমার কাছে কত পেশেন্ট আসেন খুব এক্সট্রিমলি নড়ে যাওয়া দাঁত। আমি কলকাতায় আমার প্রায় স্ট্যাম্প পড়ে গেছে যে নড়ে যাওয়া দাঁত ফিক্স করার জন্য, আমি নড়ে যাওয়া দাঁত ফিক্স করার ডাক্তার, সবাই তাই করে। তো এত রেফারেল, এত ডিস্ট্রিক্ট পেশেন্ট আছে, কারণ আমি বোধ করি আমি সবচেয়ে বেশি স্প্রিন্টিং করি। স্প্রিন্টিং মানে হচ্ছে দাঁত নড়ে যাওয়া দাঁতকে ফিক্স করা। কিন্তু Okay. আমি বলি যে 80-85% কেসে স্প্রিন্টিং করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে পারি না, যেখানে এক্সট্রিম হয়ে গেছে, বা কোনো কোনো ক্ষেত্রে এই জায়গাগুলো তো ল্যাকুইনা রয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, দাঁত আর হয়ে যাবে না, সেটাকে হাজার চেষ্টা করে রাখতে পারবো। চ্যালেঞ্জ তো অনেক রকম আছে, মানে আমি আমার সায়েন্সের দিক থেকে ফিনান্সিয়াল চ্যালেঞ্জ তো পেশেন্টদের জন্য আছে, সেটা তো একটা ভারতীয় উপমহাদেশের একটা অন্য ধরনের problem। এছাড়াও রোগ সংক্রান্ত চ্যালেঞ্জ আছে, তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে চ্যালেঞ্জ তো চিরকাল ছিল, চিরকাল থাকবে, নইলে তো মানুষ অজীয় অমর হয়ে যাবে, এটা তো হবে না। এরকম কোনো কেস যেটা আপনাকেও চমকে দিয়েছে, মানে দাঁত রিলেটেড আমরা কেস কি জানি, ভেঙে গেছে, রুট ক্যানেল, ব্রেস্ট ট্রিটমেন্ট, এরকম কিছু ফেস করেছিলেন যেটা আপনার কাছেও প্রাথমিকভাবে একটু টাফ? একটা কেস আমার মনে আছে, এই কেসটা আমি আগেও একটা কোনো পডকাস্টে বলেছি। এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন একটা ড্রেনিং সাইনাস নিয়ে, অনেকবার দুটো তিনটে সার্জারি করার পরও বন্ধ করতে পারছিলাম না। তারপরে যখন তার পাসে কালচার করলাম, দেখলাম যে সাইনাসে ইকোলাই ইনফেকশন, ইকোলাই মেনলি ইউরিনারি ইনফেকশন, ওকে, কিন্তু তার লেফট সাইডের সাইনাসে ইকোলাই খুব আশ্চর্য হয়েছিল, চট করে একটা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ইকোলাই সাইনাসে জেনারেলি হয় না। স্যার লেজার ট্রিটমেন্টের সাথে দাঁতের আমি একটু রিসার্চ করছিলাম, আসার পর দাঁতের যে ইন্ডাস্ট্রি সে অনেক বেশি গ্রো হয়েছে সাইন্টিফিক বিষয়টা, এটা কতটা হেল্প করে বর্তমানে লেজার ট্রিটমেন্ট এবং কোথায় কোথায় ব্যবহার করতে পারেন আপনারা স্যার? দেখো আমি ভেরি ফ্র্যাঙ্ক, তুই জিজ্ঞেস করলে বলে স্পেসিফিক্যালি বলছি, আমি ট্র্যাক করে বলি। কলকাতায় ডেন্টাল লেজার ট্রিটমেন্ট আমি প্রথম 2007 আচ্ছা, তখন লেজার সম্পর্কে খুব কম লোক জানতো। ডেন্টাল লেজারের সম্পর্কে ভালো খারাপ দিক আছে। ভালো দিক হচ্ছে প্রচুর ট্রিটমেন্ট যেগুলোতে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, ব্যথা হতে হয়, সেলাই করতে হয়, সেগুলো লেজার দিয়ে করা যায়। ওকে, খারাপ হচ্ছে এর একটা মিসইউজের দিক আছে। মিসইউজের দিক আছে, অনেকেই এসে বলেন যে একজন ডাক্তারবাবু বলেছে লেজারি দাঁত তুলবে, লেজারি দাঁত তুলবে, লেজার একটা লাইট তা দিয়ে দাঁত কি করে বলবে, হ্যাঁ, মানে লেজার দিয়ে অনেক কিছু করা যায় এরকম ক্লেমও করা হয়, যেগুলো প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। কিন্তু সেই ধরনের কথা পেশেন্টকে বলা উচিত। কিন্তু এটাও বলছি প্রচুর সার্জারি, যে সার্জারিগুলো এই যে মাড়ি কালো হয়ে গেছে সেগুলো পিক করাতে, প্রচুর সার্জারি, যে সার্জারিগুলো নর্মালি বেডে করলে অনেক বেশি ব্লিডিং হতো, সেলাই করতে হতো, ব্যথা হতো, সেটা কিন্তু লেজারে করলে এর প্রবণতা এবং সম্ভাবনা অনেক কমে যায়। এবং লেজার কিন্তু সত্যি খুব একটা ভালো টুল, প্রোভাইডেড এটাকে এথিক্যালি ইউজ করা হয়। মানে এই কথাটা এসে যদি আমাকে কেউ বলে ডাক্তার আপনি লেজার দিয়ে দাঁত তোলেন, আমি কোনোদিন না পর্যন্ত বলতে পারিনি হ্যাঁ করা যায়, আদৌ করা যায়, যদি করা। অতএব লেজারের ইউজ ডেন্টিস্ট্রিতে এনর্মাস, প্রচুর যায়, যে ক্ষেত্রেই একটা নর্মাল সার্জারিতে ব্লিডিং হওয়ার চান্সেস বেশি থাকবে, এবং সেলাই করতে হবে, ব্যথা হওয়ার পসিবিলিটি থাকবে, লেজার সে ইনফেকশনের পসিবিলিটি থাকবে, লেজার সেক্ষেত্রে কিন্তু এগুলিকে অনেক মিনিমাইজ করতে হবে। স্যার মুখের ভিতরে যখন লেজার ব্যবহার করছেন, রে ব্যবহার করছেন বেসিক্যালি, অনেক মানুষের মনে অনেক ভুল ভ্রান্ত প্রশ্ন আসে যে ক্যান্সার হওয়ার চান্স কতটা থাকে, এই পার্টিকুলার না 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 না, কারণ এই লেজারগুলো সমস্ত বায়োকম্প্যাটিবিলিটি টেস্ট করে সার্টেন অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল নিয়ে, এগুলো থেকে ক্যান্সার হয় না। লেজার একটা লাইট, লেজার থেকে তো চোখেও ব্যবহার করে, শরীরের সমস্ত জায়গাতে লেজার ব্যবহার করে, লেজারের সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। ও সেলে এমন কোনো চেঞ্জ আনে না এটার জন্য একটা ক্যান্সার হতে হবে, সেরকম কিছু চেঞ্জ আনে না। ওর ওর কতগুলো স্পেসিফিক টুল আছে। এই রিসেন্টলি আমার একজন পেশেন্টের হয়েছে জিভে একটা হিমাঞ্জিওমাস্ট টিউমার, ব্লাড ভাস্কুলার টিউমার, ওকে এরা ছোটবেলায় একবার সার্জারি হয়েছিল, রেখা হয়েছে, ছেলেটি এখন 18-19 বছর বয়স, খুব কষ্ট পাচ্ছিল, জিভে খুব ব্যথা হচ্ছিল। তো একজন দুজনের কাছে গেছে, তারা টিউমারটা এত বড় দেখে বলেছে যে এটা সার্জারি করলে বেশ কমপ্লিকেশন হতে পারে। আমি কিন্তু লেজার দিয়ে ট্রিটমেন্ট করলাম এবং সে এখন ব্যথা একদম চলে গেছে, 5 থেকে 6
একটু বেশি নাম্বার অফ সেশন থাকবে, 5-7টা সেশন লাগবে, কিন্তু ভিতর দিয়ে কিছু কাটাকাটিও করা হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যথা একদম কমে গেছে এবং টিউমারটা একদম রিপ্লেস করে ছোট্ট হয়ে গেছে। হোপফুলি আর 1-2 সেশনে পুরো কমপ্লিটলি রিপ্লেস করবে। স্যার, মুখের ক্যান্সারের আর্লি সিমটম কি এবং কখন মানুষের সজাগ হওয়া উচিত? আর্লি সিমটম বলতে মুখের ক্যান্সারের একটা হলো যদি টোবাকোর অলরেডি হিস্ট্রি থাকে তাহলে তো তাকে বেশি সচেতন হতে হবে, বা কোনো দাঁত অনেকদিন ধরে খোঁচা লাগছে, জিভে এখানে কেটে যাচ্ছে, তাকে সচেতন হতে হবে। আর্লি সিমটম বলতে কোনো একটা হোয়াইট প্যাচ দাগ বা কোনো একটা আলসার যেটা 7 দিন 10 দিন 15 দিন হয়ে গেছে হিল করছে না। ওকে, আলসার মানে ঘা? একটা ঘা, যেটা একটা, এবং সেটা শক্ত একটু। আমি বলি যে 7-10 দিনের বেশি ওয়েটই করবে। সাধারণ বিভিন্ন লাগানোর জন্য ওষুধ 7-10 দিন লাগিয়ে দেবেন, যদি কমলে ইমিডিয়েটলি ডাক্তার বলুন। ইউজুয়ালি প্রেজেন্টেড হয়, যদি বোনের মধ্যে হয় তাহলে কিছু করার নেই, যে আনফর্চুনেট সেক্ষেত্রে কিছু করার নেই, ভেতরে হয়ে গেছে। যদি মুখের ভেতরে হয়, স্পেশালি স্কোয়াসের কাছে দেখা যায় একটা হোয়াইট, ইউজুয়ালি স্টার্টস উইথ হোয়াইট প্যাচ অর অ্যান আলসার। ওকে, যদি সেটা হয় 7-10 দিন ওয়েট করবে, ইয়ে থেকে কমলে নাহলে ইমিডিয়েটলি ডাক্তার বলছে। মনে রাখবেন, ক্যান্সার হ্যাজ গট আ ভেরি গুড অ্যান্সার প্রোভাইডেড ইট কামস ইন আ ভেরি ফার্স্ট স্টেজ। আপনি যত ইনিশিয়াল স্টেজে যাবেন ক্যান্সার তত ভালো তার রেসপন্স। আমি কেস দেখেছি ওরাল ক্যান্সার আছে 100% কিওর। আবার আমি অনেককে দেখেছি জেট ডায়াগনোসিসের জন্য কেস বেঁচেই নেই। তো মনে রাখবে, ক্যান্সার যত তাড়াতাড়ি ডিটেকশন, ক্যান্সার সবচেয়ে বড় প্রবলেম ডিনায়াল। আমার হয় এটা যেন হয় না। স্যার, একটা রিসার্চ দেখছিলাম ওরাল ক্যান্সার ওরিয়েন্টেড, যেখানে বলা হচ্ছে যে সেক্সুয়াল লাইফের সঙ্গে ওরাল ক্যান্সারের একটা সরাসরি কানেক্টিভিটি আছে। সেক্ষেত্রে কি কোনো সতর্কতা মেনে চলা উচিত বলে আপনি মনে হ্যাঁ, করেন? আমি বুঝি কি হয় যে ওরাল সেক্সের যারা প্র্যাকটিস করেন, একটা একটা ভাইরাস আছে এইচপিভি বলে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওকে, এই ভাইরাসটা কিন্তু ক্যান্সার ইনডিউস করার একটা প্রবণতা আছে। অতএব যারা ওরাল সেক্স প্র্যাকটিস করছে, দে শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট এইচপিভি ট্রান্সমিশন কিন্তু হওয়ার হাই চান্স থাকে। এইচপিভি সার্টেন গ্রুপ অফ ক্যান্সার এইচপিভি কিন্তু ইন্ডাকশন। আমার শেষ প্রশ্ন, সাধারণ মানুষকে কোন 3টে টিপস আপনি দেবেন বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে, যাতে মানুষ এই মাড়ি কিংবা দাঁত ওরিয়েন্টের সমস্ত জটিল এই বা জটিলতাগুলো এড়িয়ে চলতে পারে দীর্ঘদিন? প্রথম কথা, সকালে উঠে শুধু মুখের বাইরেটা না, মুখের ভেতরটা আয়নায় দেখুন। ঠিক আছে, যদি দেখেন কোনো কিছু গতকাল যেটা দেখেননি আজকে দেখছেন, মনে রাখুন এটা কোনো কিছু সিগন্যাল হতে পারে, ফলো করুন। 2 নম্বর, 2-2-1 ফর্মুলা ফলো করুন। দিনে 2 বার 2 মিনিট করে ব্রাশ করুন, বছরে 1 বার দাঁতের ডাক্তারের কাছে যান। আর 3 নম্বর হচ্ছে, মনে রাখবেন, মুখ শরীরেরই অংশ এবং শরীরের প্রবেশদ্বার। অতএব মুখ থেকে অনেক অসুখ অনেক জায়গায় হতে পারে এবং অনেক অসুখের প্রতিচ্ছবি মুখের মধ্যে পাওয়া যায়। অতএব এইটা যদি ভালো রাখতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার জীবনে অনেক দুর্ঘটনা, বিপদ এবং গভীরতর অসুখের হাত থেকে মুক্তি পাবেন। এবং মনে রাখবেন, শেষ যেটা কথা সেটা হচ্ছে ক্যাচ দেম ইউ এন্ড ট্রিট দেম রাইট। যত তাড়াতাড়ি মুখের অ্যাবনর্মালিটি আপনি ধরতে পারবেন, সেটা একটা দাঁতের ভাঙা অংশ থেকে শুরু করে, দাঁতে একটা কালো দাগ থেকে শুরু করে, মুখে দুর্গন্ধ থেকে শুরু করে, একটা মাড়িতে থুতু ফেলে হালকা রক্ত পড়া থেকে, একটা সাদা দাগ থেকে, কোনো একটা জায়গায় খোঁচা লেগে বারবার কেটে যাওয়া থেকে শুরু করে, মুখে কোনো একটা জায়গায় জ্বালা হচ্ছে, জিভের রং পরিবর্তন হচ্ছে, জিভের ফর্ম পরিবর্তন হচ্ছে, মুখের মধ্যে কোথাও একটা নতুন দাগ দেখা যাচ্ছে, এই সমস্ত কিছু হতে পারে। এছাড়াও আরো 10টা 15টা 20টা সিমটম হতে পারে। কিন্তু গতকাল যা ছিল না আজকে আছে, এরকম কিছু যদি হা করে দেখতে পাই, আমি চেষ্টা করব কাল পরশু তারপরের দিন ফলো করার। এটা আবার পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে নাকি দিন দিন অন্যরকম হচ্ছে বা একই রকম হচ্ছে, তাহলে যত আগে ডাক্তারের কাছে যাবেন তত নিজের বিপদে যাবেন। আমরা যারা গলাটাকে কাজে লাগিয়ে কাজ করি বা যারা গান করে, যারা বাচিক শিল্পী, তাদের উদ্দেশ্যে কিছু টিপস দিয়ে শেষ করবেন। আচ্ছা, একটা কথা শুধু বলি যে যেহেতু ওই পার্টটা আমার ডোমেনের বাইরে, তবু একটা কথা বলছি, অনেকেই আমরা গার্গল প্র্যাকটিস করার, গলা ভালো রাখার জন্য এখন সায়েন্স বলছে গার্গল কিন্তু খুব বেশি করা উচিত।
আপনি যেটা করতে পারেন, গরম জল মুখে রাখতে পারেন, তার ভাবটা গলায় লাগবে, গলায় নিতে পারেন, বাট ডোন্ট ডু গার্গলিং। গার্গলিং গলার অবস্থা, আমাদের ধারণাগুলো তো আস্তে আস্তে পাল্টাচ্ছে। ঠিক গার্গলিং কিন্তু অবস্থা খারাপ। আর একটা কথা, সেটা হচ্ছে তুমি বলছিলে যে মাউথ ওয়াশ, অকারণে মাউথ ওয়াশ ব্যবহার করেন। আপনি যখন অকারণে কোনো অন্য ওষুধ খান না, তাহলে মনে রাখবেন মাউথ ওয়াশটাও একটা ওষুধ, এটাও অকারণে যখন তখন লং টাইম ব্যবহার করবেন না। কারণ আপনার টুথব্রাশের রিপ্লেসমেন্ট বা এর পরিবর্তন হিসেবে মাউথ ওয়াশ দিয়ে আপনার মুখ পরিষ্কার থাকবে না। একটা অসুখ হয়নি জেনেও আপনি একটা ওষুধ অকারণে দিনের পর দিন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই পডকাস্টটা, আমি এত ইন্টারভিউ নিয়ে এত পডকাস্ট করি, আমার জীবনের অন্যতম সেরা পডকাস্ট হয়ে থেকে যাবে। কারণ এত সহজ প্রশ্নের এত সহজ উত্তর ডাক্তারবাবু যেভাবে দিলেন, অথচ আমাদের জীবনে অত্যন্ত ইম্প্যাক্টফুল একটা পডকাস্ট, এবং উত্তরগুলো আমাদের জীবনের অত্যন্ত মূল্যবান কিছু পরামর্শ হয়ে থেকে যেতে পারে। দাঁত কিংবা মাড়ি আমরা সত্যি অ্যাভয়েড করি, কিন্তু বিষয়টা এতটাও সহজে নেওয়ার যে বিষয় নয়, এবং এটা যে লং টার্ম এফেক্ট, অনেক ক্ষতিকর একটা জায়গায় আমাদের নিয়ে যেতে পারে। আর ডাক্তারবাবু কিন্তু সেই অ্যাওয়ারনেসটাই তৈরি করার চেষ্টা করলেন সমগ্র এপিসোড জুড়ে। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন শিবম দাস পডকাস্ট। ধন্যবাদ।